আচ্ছা, সো আমাদের আজকের পড়া ভেক্টর দিয়ে শুরু। প্রথমত ভেক্টর হচ্ছে ফিজিক্সের এবিসিডি। যেমন আপনি যখন ইংলিশে কোনো একটা প্যারাগ্রাফ লেখেন, কোনো একটা কম্প্রিহেনশন লেখেন, কোনো একটা এসে লেখেন, তখন অবশ্যই আপনার মানে যদি কোনো ধারণা নাও থাকে তাও আপনি লিখে ফেলতে পারেন, মাই নেম ইজ অমুক, আই হ্যাভ রিড দ্যাট, আই হ্যাভ ডান দ্যাট, আই হ্যাভ ইটেন রাইস। আপনি লিখতে পারেন, স্যার মার্কস দিক না দিক আপনি কিন্তু কয়েক লাইন লিখে ফেলতে পারেন। কেন? বিকজ ওই যে ছোটবেলায় আপনার আব্বা আম্মা আপনাকে যে বেদ দিয়ে মারছিল, এই পড়ো, এ ফর অ্যাপল, বি ফর বল, হ্যাঁ, ওই যে আপনাকে শিখাইছিল, ওইটার কিছু ইম্প্যাক্ট আছে। এই কারণে আপনার যদি টপিক কমন নাও পড়ে আপনি কিন্তু কয়েক লাইন লিখে ফেলতে পারেন, তাই না? সো ফিজিক্সের ভেক্টর হচ্ছে একই রকম ভাবে এবিসিডি ফর দ্য ফিজিক্স। আপনি পরবর্তীতে যা পড়বেন, ফিজিক্সের যা কিছু দেখবেন, সব কিছুতে আপনার ভেক্টর লাগবেই লাগবে। মোস্ট অফ দ্য কেসেস ইন্টার পোলাপানদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনি যদি এবিসিডি না শিখেন আপনি ওয়ার্ড বানাইতে পারবেন না। ওয়ার্ড যদি মেক করতে না পারেন আপনি ছোটখাটো সেন্টেন্স বানাইতে পারবেন না। সেন্টেন্স যদি না বানাইতে পারেন আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন না। ইন্টারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যতদিনে মানুষ ওয়ার্ড বানানো শেখার কথা ততদিনে স্যাররা প্যারাগ্রাফ লিখতে চলে যায়। সো পোলাপান ওয়ার্ডই ঠিক মতো বানানো শেখে না, প্যারাগ্রাফের কোশ্চেনে পরীক্ষা দেয়। তো তখন দিন শেষে রেজাল্ট কি আসে বুঝতেই পারেন। এই যে গতকালকে হচ্ছে পরীক্ষা শুরু হইলো, সবাই দেখছেন যে 36% হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ডই করে নাই। সো এইটার একটা বড় কারণ হচ্ছে যে গত 5 বছর ধরে এইচএসসি 20, 21, 22, 23, 6 বছর, 6টা ব্যাচ ওরা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিছিল। মানে ধরেন সিলেবাস যা আছে তার 60 থেকে 65% উপর পরীক্ষা ছিল। এইচএসসি 26 ব্যাচ ফর দ্য ফার্স্ট টাইম ফুল সিলেবাসে পরীক্ষা দিছে। আর এই ব্যাচ তো বুঝেন ওয়ান শট ক্লাসের ব্যাচ, রিফাতের ভক্ত। সো ওরা মানে হচ্ছে 1/0 = 0 ওইগুলা পড়ে আসছে। তারপর হচ্ছে পরীক্ষার আগের রাতে 1 ক্লাস করে হচ্ছে পরীক্ষা দিবে, A+ চলে আসবে। আর ওরা যায় যখন দেখে যে ইন্টারের সিলেবাস এক রাতে পড়ে তো ওয়ান শটই শেষ হচ্ছে না, 2 শট আমি কিভাবে দিব, তখন ধরেন হচ্ছে যে 36% অ্যাবসেন্স এই প্রেশার চলে আসে। সো আমাদের একটা জিনিস খুব ভালো করে জানতে হবে যে ফিজিক্সের প্রথম দিকে জার্নিটা আপনার জন্য খুব বোরিং হবে। খুব বোরিং বলতে খুবই বোরিং হবে। আপনি যেমন করলা ভাজি খাইতে গেলেন, জানি না করলা কারো ফেভারিট কিনা, বাট করলা খাইতে গেলে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় আমাদের খুব মানে বিরক্ত লাগে, ধুর কি খাচ্ছি। বাট করলা আমাদেরকে কেন খাওয়া যায়, হ্যাঁ করলা খাইলে একটু পর তোমাকে ভালো তরকারি, মাংস দেওয়া হবে, মাছ দেওয়া হবে, এটাকে মানে ইয়া করে বাবা মারা। ঠিক একই রকম ভাবে আপনি যখন ভেক্টর পড়তে যাচ্ছেন শুরুর দিকে আপনার কিছু জিনিস শিখতে হবে যেটা শিখতে আপনার কাছে বিরক্ত লাগবে। বাট এটা যখন আপনি 1-2 ক্লাসে শিখে ফেলবেন তারপর দেখবেন এটাকে ইউজ করে আপনি অনেক কিছু বানাইতে পারতেছেন, অনেক কিছু সলভ করতে পারতেছেন। ওইটা হচ্ছে আপনার ভাল লাগা বা হচ্ছে প্রবলেম সলভ করতে হেল্প করবে। সো একেবারে প্রথম যেটা দিয়ে শুরু করব, আমাদের কয়েকটা রাশি যদি আমি বলি, কয়েকটা জিনিস এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম কলম 6 সেন্টিমিটার। তারপর আমি যদি বলি যে ধরেন হচ্ছে রোনালদো বললাম, ধরেন বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি CR7 এর ফ্যান না, একটু আগে ওর খেলা হয়েছে দেখলাম, একটা পেনাল্টি দিছে, এই জন্য আর কি নিলাম আর কি না। তারপর ধরেন আমি বললাম কলম রোনালদো, তারপর হচ্ছে কি আছে, তারপর আমি বলতে পারি হচ্ছে আপনাদের মধ্যে কারো মেডিকেলে পড়ার ইচ্ছা আছে? কেউ নাই? একজনও নাই? আয় হ্যাঁ। আচ্ছা আমি কাল্পনিক একটা চরিত্র ধরে নিচ্ছি। আহ মেঘা, আচ্ছা ওকে ভাইয়া, আমি যদি জিজ্ঞেস করি কলম কিছু একটা গ্যাপ রাখছি তারপর লিখছি 6 সেন্টিমিটার, তাহলে এই কলম 6 সেন্টিমিটার কি বোঝানো হচ্ছে? দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। তারপর আমি বললাম রোনালদো 90 কেজি, তাহলে এটা কি বোঝানো হচ্ছে? ভর। ওজন বলতেছিল দুই একজন, ওজন কিন্তু না।
সিদ্ধেশ্বরী 50°C, কম লিখে ফেলছে মনে হয়। তাপমাত্রা 60° হওয়া উচিত না, যেভাবে গরম ফিল হয়। So, আচ্ছা, তারপর লিখলাম ধরেন আনিকা ডিএমসি। ডিএমসি মানে জানেন? ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, তাহলে এইটা কি লিখবো? কলেজ, লক্ষ্য, স্বপ্ন, যাই বলেন না কেন। আচ্ছা, ও লক্ষ্য বলছে, ঠিক আছে। লক্ষ্য বানান ঠিক আছে কিনা আমি জানি না, জফলা হবে। আচ্ছা, আমি বাংলায় অনেক ভালো ছিলাম বুঝছেন, যাই হোক কোন রকমের মানে এ প্লাসটা পায়ে পার হয়েছে আর কি। লিখলাম আবির বুয়েট, এটা কি হবে? একই রকম জিনিস ধরলাম, একটা তো লক্ষ্য বলছি, সিনোনিম ইউজ করি স্বপ্ন। এখন দেখেন আমরা এইটা কি বুঝতে পারি, এই তিনটা এক ধরনের জিনিস, এই দুইটা ডিফারেন্ট ধরনের জিনিস। এই তিনটা হচ্ছে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি, যা কিনা আপনি স্পর্শ করতে পারবেন না, ধরতে পারবেন না। এটা হচ্ছে মনের ভিতর থাকে, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না। আপনি হয়তো বলতে পারেন আমার স্বপ্ন অনেক বড়, কিন্তু আপনার বড় দেখা যাবে আপনি যেটাকে অনেক বড় বলতেছেন ওটা কারো কারো কাছে কোনো স্বপ্নই না, ধুর এটা কোনো জিনিস হইলো না। আপনি হয়তো মনে হচ্ছে আপনি ডাক্তার হবেন, তাহলে আরেকজন মনে হচ্ছে ধুরো এই প্যারা জিনিস হয়ে কি লাভ, ডাক্তার হলে পড়তে পড়তে জীবন চলে যাবে। আমি তার থেকে ক্রিকেটার হব, ঝালমুড়ি বেচবো, হইতেই পারে অনেকের ড্রিম। সো আপনার যেটা লক্ষ্য ওইটা অনেক বড়, কিন্তু ওইটা অনেকের কাছে অনেক ছোট। সো এই বড় ছোট এটা তো আপেক্ষিক। কিন্তু এই যে রোনালদোর ভর ধরেন 90 কেজি, এটা আপনি মাপলেও 90 কেজি, ওর ধরেন বাচ্চা মাপলেও 90 কেজি, যদি ডোনাল্ড ট্রাম্প এসে মাপে তাও 90 কেজি হবে। সো এটা সবার জন্য সেম। সো যেই জিনিসপাতিগুলো পরিমাপ করা যায়, যাকে আপনি মাপতে পারবেন, যেই জিনিসগুলো হচ্ছে পরিমাপ করা যায়, মেজার করা যায়, সেই জিনিসপাতিগুলোকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। সেই জিনিসপাতিগুলোকে আমরা ভৌত রাশি বলে থাকি, বা ফিজিক্যাল কোয়ান্টিটি, ইংলিশে যদি বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যেগুলোকে আমরা মাপতে পারি না ওগুলো ভৌত রাশি না, এটাকে অ্যাবস্ট্রাক্ট। বাংলা কি অ্যাবস্ট্রাক্টের বাংলা হচ্ছে অদৃশ্য নাকি আমি বুঝি জানি না। ওই যে আপনারা পড়ছেন কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই টাইপের কিছু, মানে এটাকে বাংলায় কি বলো আমি জানি না, এটার বাংলায় কিছু হয় কিনা আদৌ। অদৃশ্য কিছু একটা, মানে অস্পর্শ কিছু একটা। হ্যাঁ, আপনারা বানাই লিখেন, সমস্যা নেই। অস্পর্শ না, আচ্ছা অবাস্তব না, অবাস্তব না, মানে সবসময় অবাস্তব হয়ে গেলে তো সমস্যা। অবস্তুগত, আচ্ছা এটা ভালো বলছে, অবস্তুগত। তো আমরা রাশি দেখলাম, প্রথমত আমরা ভৌত রাশি কোনটা সেটা আগে আলাদা করে নিলাম। কেন আলাদা করে নিলাম? ধরেন আপনি হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন স্কেলার ভার্সেস ভেক্টর এটা নিয়ে মারামারি করবেন। এখন ধরেন আপনাকে একজন জিজ্ঞেস করলো যে ওর লক্ষ্য ডিএমসি তে পড়া, তো এই লক্ষ্যটা কোন ধরনের রাশি, তখন আপনি চিন্তা করেন এটা কি স্কেলার? আমার যে স্বপ্নটা হচ্ছে বুয়েটে পড়া, স্বপ্নটা আমার কোন দিকে, পলাশির দিকে নাকি হচ্ছে যে বদরুন্নেসার দিকে? আপনি দিক মাপতেছেন, ওর দিক আছে কি নাই, কিন্তু আপনি তো আগে জানতে হবে যে ভাই এটা তো রাশি না, তো এটা আসলে স্কেলার ভেক্টরের প্রশ্ন আসে না। তো আগে আপনাকে বুঝতে হবে রাশি কোনগুলো, যেগুলো আপনি মেজার করতে পারেন, ভর মাপতে পারেন, দৈর্ঘ্য মাপতে পারেন, তাপমাত্রা, এইগুলো হচ্ছে রাশির এক্সাম্পল। আমার স্বপ্ন, আমার লক্ষ্য, তারপর আমার ক্ষুধা, এগুলা কিন্তু ভাইয়া রাশি না, ঠিক আছে? তো আগে হচ্ছে রাশিগুলোকে যদি ডিফাইন করতে পারেন, নাও এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি তাদেরকে অনেকভাবে অনেক রকম প্রকারভেদ করা যায়। যেমন কখনো বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কখনো বলা হয় হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল, বা এটাকে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। যেমন আমি যদি বলি যে ভাইয়া আমার একটা মানুষের হাইট এটা হইতে পারে 5 ফিট, এটা হইতে পারে 5 ফিট 1, হইতে পারে 5 ফিট 1 2 3 ফিট, 5 ফিট 1.3 4 7 8 9, মানে যে কোনো কিছু হইতে পারে। এমন কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই যে ভাই 5 ফিটের পর 5 ফিট 2 ইঞ্চি হইতে হবে, 5 ফিট 2 এর পর 5 ফিট 4ই হইতে হবে, 5 ফিট 2 আর 5 ফিট 4 এর মাঝে কিছু থাকা যাবে না, যদি থাকে তাহলে তাকে মেরে ফেলতে হবে, এমন তো কোনো রুল নাই। সো যে কোনো কিছু হওয়া পসিবল। সো মানুষের হাইট এটা একটা অবিচ্ছিন্ন চলক, এটার মান যে কোনো কিছু হইতে পারে। কিন্তু যদি বলে এই রুমে স্টুডেন্ট সংখ্যা কত, হয়তো এটা 10 জন, হয়তো এটা 20 জন, 22 জন, 23 জন, কিন্তু আপনি কি বলতে পারবেন এই রুমে স্টুডেন্ট সংখ্যা 22.23 জন? এটা পসিবল না। সো এখানে একটার পর আরেকটা ভ্যালু হওয়ার মাঝে একটা গ্যাপ অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে ডিসক্রিট বা হচ্ছে বিচ্ছিন্ন চলক। সো রাশিকে আপনি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অনেকভাবে আপনি ভাগ করতে পারেন, বাট আমরা ফিজিক্সের শুরুতে যেই ভাগে ভাগ করতে চাই সেটা হচ্ছে তার মান এবং দিক, এই জিনিসটার উপর ভিত্তি করে তাকে স্কেলার ভার্সেস ভেক্টর এই দুইটা ভাগে আমরা ভাগ করব। আমি জানি আপনারা 9 10 যখন গতি চ্যাপ্টারটা পড়ে আসছেন
ওইটা শুরুতে আপনাদের স্কেলার ভার্সেস ভেক্টর কথাগুলো বলা ছিল। এই কারণে আমি আপনাদের থেকেই শুনতে চাই, কেউ কি আমাকে বলতে পারবেন স্কেলার রাশির সংজ্ঞা বা পরিচয়, মানে একদম টু দা পয়েন্ট হওয়া লাগবে না, জাস্ট মেইন ওয়ার্ড গুলো, যে স্কেলার রাশি জিনিসটা আসলে কি ছিল। শুধুমাত্র মান আছে, সেটা হচ্ছে স্কেলার। মান এবং দিক দুইটাই আছে, সেটাই হচ্ছে ভেক্টর। 100% রং, 100% রং। তো আমি সংজ্ঞা লিখি, দেখেন। আপনারা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছিলেন? রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ হইতে না হইতে আপনাদেরকে শেখানো হয়েছিল কি এটা ভুল, তাই না? তারপর কি নিজ বোর্ডটা পড়ানো হয়েছে, এরপর আর কিছু পড়ছেন? পড়েন নাই। এই ইন্টারে উঠে দেখবেন নিজ বোর্ডে যা পড়ছেন সব ভুল। ইন্টারে উঠে আপনি যেটা পড়বেন এসপি ডিএফ অরবিটাল নিয়ে মাথা টাথা চক্কর টক্কর লেগে যাবে, কখনো ডাম্বে লাগবেন, কখনো এটা আঁকবেন, অবস্থা খারাপ হয়ে যাবে। এত কিছু শেষ করার পর যখন আপনি ভার্সিটিতে কেমিস্ট্রিতে শুরু করবেন, আপনি জানবেন আপনার পুরো জীবনটাই বৃথা, যা পড়ছেন সব ভুল। ঠিক আছে? আমাদের যখন হচ্ছে বুয়েটের, এটা মনে হয় লেভেল 2 টার্ম 1 বা টার্ম 2 তে ছিল, সেকেন্ড ইয়ারের কথা, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার, এটা কেমিস্ট্রি কোর্স ছিল। ওই কেমিস্ট্রি কোর্সে আমরা মানে বিভিন্ন মানে আর কি যে যৌগগুলো আছে, ওই যৌগগুলোর বিভিন্ন শেপ নিয়ে পড়াশোনা করতে হইতো, ওদের আকৃতি কি, মাঝখানে কি বন্ড থাকে, পাই সিগমা, বিভিন্ন কিছু। সো আপনার যে এসপিডিএফ পড়ে আসবে, মানে এসপিডিএফ কি পড়ছেন এখনো? টুকটাক দেখতেছেন, আচ্ছা। সো এসপিডিএফ তো আপনারা শেপ গুলো জানেন, এস একটা স্ফেরিক্যাল শেপ থাকে, পি হচ্ছে ডাম্বেল থাকে, ডি এর আকৃতিগুলো একটু জটিল, এফ তো আরো জটিল, ডিএফ সাধারণত আঁকায় না, বাট পি পর্যন্ত আপনারা একে অভ্যস্ত থাকেন। যখন আপনি আরেকটু বড় হবেন তখন আপনি দেখবেন শেপগুলা খুবই মানে রেগুলার কোনো শেপের আন্ডারেই পড়ে না, কিছু ফাংশন, কিছু প্রবাবিলিটি। আমি জানি না আপনারা শ্রোডিঞ্জারের ইকুয়েশন নাম শুনছেন কিনা, নাম হয়তো টুকটাক দু একজন শুনছেন। ওই ইকুয়েশন সলভ করে যেই রেজাল্ট গুলো আসে, ওই রেজাল্ট গুলো হচ্ছে ব্যাপারটা এমন থাকে যে ওইটা আপনি হাতে আঁকতে পারবেন না, ওইটা হচ্ছে সিমুলেশন করতে হয়, পিসি দিয়ে, কম্পিউটার দিয়ে সিমুলেশন করে অঞ্চল বের করতে হইতে পারে, যে হ্যাঁ এই ইলেকট্রনগুলো এইরকম এরকম জায়গা আছে। তাও আবার জায়গাগুলো যেমন একটা গোলক, গোলকটা একটা পুরা পুরো একটা পরিপূর্ণ জায়গা, যে ভাই এইরকম একটা আয়তন। কিন্তু অনেক সময় যেটা হয় যে একটা ইলেকট্রনের একটা অরবিটাল বা একটা অবস্থান আসে, অবস্থান হচ্ছে এইখানে কিছু, এইখানে কিছু, এইখানে কিছু, মানে কন্টিনিউয়াস না, এইখানে কিছু একটা, এখানে কিছু একটা, এখানে হয় সে এখানে আছে, অথবা এখানে আছে, অথবা এখানে আছে, মানে খুব র্যান্ডম জিনিসপাতি চলে আসে। তো এগুলা যখন হচ্ছে পড়ানো হয় তখন বলা হয় যে আগে আপনি 9 10 ইন্টার যা পড়ছেন সব ভুল। তো যত আপনি উপরে উঠবেন তত আগের জিনিস ভুল বুঝতে থাকবেন, তখন একটা সময় মনে হয় আমার জীবনটাই ছিল একটা ভুল। হ্যাঁ, এনিওয়েজ, আপনারা যে সংজ্ঞা দিচ্ছে সেই সংজ্ঞাটাও ভুল ছিল, যে স্কেলার রাশি মানে শুধু মান, ভেক্টর রাশি মানে মান এবং দিক, এই কথাটা ভুল। মাথায় রাখবেন, স্কেলার বলি অথবা ভেক্টর বলি, সবারই মানও আছে, দিকও আছে। স্কেলারেরও মান দিক দুইটাই আছে, ভেক্টরেরও মান এবং দিক দুইটাই আছে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্কেলারের ক্ষেত্রে দিকটা ম্যাটার করে না, মান দিয়ে প্রপারলি ওটাকে এক্সপ্রেস করা যায়, প্রকাশ করা যায়। কিন্তু ভেক্টরের জন্য আপনি প্রপারলি যদি প্রকাশ করতে চান তাহলে মান এবং দিক দুইটাই দরকার হয়, এবং এক্স্যাক্টলি এই কথাগুলাই দেখবেন বইতে আছে। কিন্তু এই কথা শুনলে আমাদের মাথার এই দিক দিয়ে পড়াটা আসে, এখানে একটা জাম্প মারে, এদিক দিয়ে এসে এভাবে চলে যায়, কেন জানি এদিক দিয়ে যেতে চায় না। হ্যাঁ, তো আমি একটু চেষ্টা করবো আপনাদের এইভাবে এসে যেন উপর দিয়ে না যায়, এদিক দিয়ে যাওয়ার, মুখ দিয়ে চলে গেলে সমস্যা, হজম হয়ে যাবে, একটু মোটামুটি কম স্লোপ থাকে, এই ভিতর দিয়ে যেন চলে যেতে পারে। তো আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, বা আমি একটু ডেফিনেশনটা বলি। ডেফিনেশনটা তো আপনারা সবাই জানেন, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানই যথেষ্ট, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বা কোয়ান্টিটি। এই সংজ্ঞাটা আপনাদের বইতেও আছে, বাট আমি আপনাদেরকে এই সংজ্ঞার পরিবর্তে আরেকটা সংজ্ঞা লিখে দিচ্ছি। এইটা আপনি আগে ফিল করেন, তারপর হচ্ছে ভাই আপনাকে সংজ্ঞাটা লিখে দিব। ধরেন
ধরেন আমি একটা মার্কার রাখলাম, ঠিক আছে, একটা মার্কার, এটা হচ্ছে ধরেন আমার এই মার্কারটাই 6 সেন্টিমিটার আমি আঁকছি। এখন এই মার্কারটা তো একটা মান আছে, মানটা কত, 6 সেন্টিমিটার। এটার কি কোনো দিক আছে? এটা আছে, যেমন এই মুহূর্তে এটা কি এই দিকে মুখ করা আছে, আমি যদি এইভাবে ধরি তাহলে এই দিকে মুখ করে থাকবে, এইভাবে ধরলে এই দিকে মুখ করে থাকবে। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া মার্কার দিয়ে আপনি কি করেন, আমি অ্যান্সার কি দিব? মার্কার দিয়ে আমি হোয়াইট বোর্ডে লিখি, তাই তো? এখন বলেন তো, আমার এই মার্কারটার দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার না হয়ে 10 সেন্টিমিটার হইতো, তাহলে এটা থেকে বেশি পরিমাণ কালি অ্যাকোমোডেট করতে পারতো, ওইটা দিয়ে আমি বেশি পরিমাণ লিখতে পারতাম। যদি আমার 6 সেন্টিমিটারের জায়গায় 3 সেন্টিমিটার হইতো, তাহলে আমি কম পরিমাণ লিখতে পারতাম। তাহলে আমার মান যদি চেঞ্জ হয়, অর্থাৎ দৈর্ঘ্য 6 সেন্টিমিটার জায়গায় 8, 10, 12, 3, যদি মানগুলো চেঞ্জ হয়, তাহলে আউটপুট বা রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মান যত বড় হবে তত বেশি পরিমাণ লিখতে পারছি, মান যত কম তত কম লিখতে পারতেছি। কিন্তু বলেন তো ভাইয়া, আমি যদি এই দিকে ধরি অথবা এই দিকে ধরি বা এই দিকে ধরি, এইটার উপর আমি কতটুকু লিখতে পারবো সেটার কোয়ান্টিটি বা সেটার পরিমাণ কি কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না। তার মানে কি, এইটাকে আমি যেই দিকেই ধরি, এই দিকে ধরলাম, এই দিকে ধরলাম, এই দিকে ধরলাম, যেই দিকেই রাখি না কেন আমার রেজাল্টের কোনো চেঞ্জ আসতেছে না। তাহলে কোনো একটা রাশি সেটাকে যেদিকেই রাখা হোক না কেন, সেটার উপর যদি আউটপুট চেঞ্জ না হয়, আউটপুটটা যদি বা রেজাল্টটা যদি তার উপর ডিপেন্ড না করে, তাহলে ওই রাশিটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার। তাহলে এইটা হচ্ছে শুভ ভাইয়াস ডেফিনেশন। এটা পরীক্ষায় লিখবেন না, নিজের মাথায় লিখবেন, মাথায় বলতে খাতায় আর কি। যদি দিক চেঞ্জ করলে রেজাল্ট বা আউটপুট চেঞ্জ না হয়, তবে ওই রাশিকে স্কেলার রাশি বলে। ঠিক আছে? সো যদি দিক চেঞ্জ করলে রেজাল্ট বা আউটপুট চেঞ্জ না হয়, তবে ওই রাশিকে স্কেলার রাশি বলা হয়। যেমন আমরা দেখলাম, আমার পেনটাকে আমি যে কোনো ডিরেকশনেই ধরি না কেন, আমার রেজাল্ট যে কতটুকু আমি লিখতে পারবো এটা অলওয়েজ সেম আসতেছে। আচ্ছা, এবার আমাকে যদি ভেক্টর নিয়ে কথা বলে, ধরেন আমাকে জিজ্ঞেস করলো যে ধরেন একেবারে লাস্ট বেঞ্চে, ভাইয়া আপনার নাম জানি কি? মুমতাসফি। আচ্ছা, সো একেবারে লাস্ট বেঞ্চে বসে আছে, ওর নাম হচ্ছে তাসফি। আই গেস আমার থেকে ওর দূরত্ব 3 মিটার বা সর্বোচ্চ 4 মিটার হবে, ধরলাম 4 মিটার। সো আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন যে ভাইয়া তাসফি কোথায় আছে, আমি বললাম এখান থেকে 4 মিটার দূরে আছে। কিন্তু আমি বললাম না সেই 4 মিটারটা কি এই দিকে নাকি এই দিকে নাকি এই দিকে, আমি বললাম না। সো ধরেন আপনার নাম কি ভাইয়া? আলিশা। সো আলিশা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া তাসফি কোথায় আছে, আমি বললাম যে 4 মিটার দূরে আছে। সো ও বললো কি, আমার কথা শুনে খুবই মানে মোটিভেটেড হয়ে ও এইদিকে হাঁটা শুরু করলো। ও এইদিকে হেঁটে তাসফিয়ার আম্মুর কাছে পৌঁছে গেল তাসফিয়ার পরিবর্তে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হইলো না, যে ও হচ্ছে এই দিকে হাঁটলো, যে যাকে পাওয়ার কথা তাসফি, ওর পরে তার ওর আম্মুকে পেয়ে গেল। এখন ধরেন পরের জন, ওর নাম হচ্ছে তাসফিয়া, কাছাকাছি বসে আছে, ও বললো কি ও এদিকে হাঁটা শুরু করলো। হ্যাঁ, তাসফিকে খুঁজতে যে ও হচ্ছে এইদিকে 4 মিটার হাঁটবে, হাঁটতে যে ওই দেয়াল, মানে ওর তো মোটিভেশন অনেক স্ট্রং যে আমাকে যেতেই হবে, তাসফিকে পাইতেই হবে, না পাইলে আমার জীবন শেষ। হ্যাঁ, ও এইটা করতে যায়, এই দেয়াল টেয়াল ভেঙে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। হ্যাঁ, তো ওর রেজাল্ট কি হলো? ওর রেজাল্ট হচ্ছে শরীর আহত হইলো। হয়তো আমাদের সবাইকে মিলে ওকে হসপিটালে, পাশাপাশি মনে হয় মনোয়ারা হসপিটাল আছে, ওকে ওইখানে নিয়ে যেতে হইতে পারে। সো দেখেন, একই জিনিস 4 মিটারই গেছে, বাট ও এইদিকে গেছে, ও পাইছে তাসফির আম্মুকে, ও এইদিকে পাইছে, ও হাসপাতাল পাই গেছে। হ্যাঁ, আরেকজন হয়তো এইদিকে ওঠা শুরু করবে, ও উপর থেকে যে জাম খেয়ে আবার ধরেন চলে আসবে, মাথা টাথা ফাটাবে। সো একই জিনিস, মানটা সেম, সবাই 4 মিটার যাচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ ধরেন মাথা ফাটতেছে, কেউ তাসফির আম্মুকে পাচ্ছে, তো রেজাল্টটা ডিফারেন্ট আসতেছে। তার মানে কি, ডিরেকশনটা এক এক দিকে হইলে আউটপুট বা রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যখন কোনো একটা রাশির ডিরেকশন চেঞ্জ করলে রেজাল্টটা বা আউটপুটটা চেঞ্জ হয়ে যায়, তখন ওইটা আর স্কেলার থাকে না, ওইটা হয়ে যায় ভেক্টর রাশি। তাহলে আপনাকে যদি সেম জিনিসটাই বলা হয়, যদি রেজাল্ট চেঞ্জ হয়, যদি রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে
এইটাকে ভেক্টর বলা হয়। আর আপনি যদি বইয়ের ডেফিনেশন লিখতে চান কোনো সমস্যা নেই, কি লিখতে হবে, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন, উভয়ের প্রয়োজন, তাকেই ভেক্টর রাশি বলে। যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক দুইটাই প্রয়োজন, তাকে হচ্ছে আমরা ভেক্টর রাশি বলে থাকবো। ঠিক আছে, ওকে। তাহলে এইবার আসেন আমরা আমাদের আরেকটু সামনে আগাবো। আপনাদের বইতে সিকোয়েন্স গুলা কিভাবে আছে? প্রথমে স্কেলার, ভেক্টর, এগুলার ডেফিনেশন গুলা দেওয়া হয়েছে। ডেফিনেশনটা যখন শেষ হয়েছে তখন হচ্ছে ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে প্রকাশ করতে হয় সেটা শেখানো হয়েছে। তারপর কোনো কোনো বইয়ে 5-6টা, কোনো কোনো বইতে 10টা, কোনো কোনো বইতে 15টা পর্যন্ত বিভিন্ন ধরনের ভেক্টরের ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, বিভিন্ন টাইপের ভেক্টর সম্পর্কে কথা বলা হয়েছে। এরপর বোঝানো হয়েছে এই ভেক্টর গুলাকে নিয়ে কাজ কিভাবে করতে হয়, ভেক্টর গুলাকে কিভাবে লব্ধি বের করা লাগে, মান বের করা লাগে, সেগুলো হচ্ছে হিসাব করা হয়েছে। এখন আমরা ভেক্টরের পরিচয়টা তো অবশ্যই দেখছি এবং কিভাবে এটাকে প্রকাশ করতে হয় তাও দেখব, কিন্তু ক্লাসিফিকেশন যেটা আছে সেটা আমরা আজকে দেখবো না। কেন? কারণ হচ্ছে সবগুলো যদি আমরা ধরা বাঁধা কথা থিওরির মধ্যে থেকে যাই তাহলে আমরা একটু পর সবাই ঘুমায় পড়বো। এমনি সবাই পর্তুগালের খেলা দেখতে ভোরে উঠে, সবার চোখের মধ্যে ঘুম, পরে দেখা যাবে আমি ক্লাস থেকে বের হওয়া মাত্র ম্যাথটা স্যার ঢুকে দেখবে যে সবাই ঘুমায় গেছে। হ্যাঁ, তো ওইটা আমি করতে চাই না। দ্যাটস আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আর কালকে মিলে আপনাদের প্রকারভেদ গুলা শেষ করব, বাট আজকে কিছু দূর যাওয়ার পর আমি আপনাকে ক্যালকুলেশনের দিকে নিয়ে যাব, যেন আপনারা ভেক্টরটা এনজয়, মানে কিছুটা হলেও এনজয় করতে পারেন। বড় করলা ভাজি খাইতে ভাল লাগে না, পচা লাগে, কিন্তু ওইটার মধ্যে একটু আলু দিলে, তেল দিয়ে রান্না করলে কিছুটা ভাল লাগে। সাথে যদি আপনি মাংস দিয়ে করলা দিয়ে খান আর একটু ভাল লাগে। হ্যাঁ, আমার সাথে একটা কোকও দিয়ে দিল, 7 আপ দিয়ে দিল। হ্যাঁ, এখন দেখা যাবে যে মাংসের পরিমাণ বেশি, করলার পরিমাণ কম। অনেকে যেটা করে, আবার ধরেন অনেকে থাকে এরকম, করলা ভাজি আলু দিয়ে দিছে, সাথে মাংস দিছে, তো ও আলু এত বেশি নিছে যে করলার পরিমাণ একেবারেই ঢাকা পড়ে গেছে, যেই 2-1টা পড়ছে ওইটা আবার ফেলে দিছে। হ্যাঁ, তো হচ্ছে করলার আলু দিয়ে মাংস দিয়ে খাইছে, তো ওই জিনিসটা হয়ে যায় আর কি অনেক সময়। এনিওয়ে, আমরা এখন যাব ভেক্টরের প্রকাশ, একটা ভেক্টরকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন এবং ওইটা থেকে আপনি কিভাবে মানটা বের করবেন, এইগুলো আমরা এখন শিখবো। মিনাজ ভাইয়া, আইএসও কত তো দেওয়া, 1000 নাকি 800? ওইটা মনে হয় এখান থেকে লেখা কি স্পষ্ট দেখা যায়? 1600 দেওয়া বেশি হয়ে যাবে না? একটু কমায় দেন, 1000-এ দেন। আচ্ছা, সো আমরা যদি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয়, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? 3 ভাবে রিপ্রেজেন্ট করা যায় ভেক্টরকে, 3 ভাবে প্রকাশ করা যায়। কিভাবে? একটা হচ্ছে চিত্র দিয়ে। চিত্র দিয়ে যখন আপনি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবেন তখন হচ্ছে একটা অ্যারো থাকবে, এই অ্যারোর দৈর্ঘ্যটা এটা কত লম্বা সেটা বুঝাবে আপনার ভেক্টর রাশির মান কত বেশি। দৈর্ঘ্য যত বেশি হবে আপনার ওই ভেক্টর রাশিটার মান বা ম্যাগনিটিউড তত বড় হবে। বাট এটার একটা সমস্যা আছে। ধরেন আপনি হচ্ছে 5 নিউটন বুঝাচ্ছেন একটা বল বা একটা ফোর্স, এটা হচ্ছে 5 নিউটন। আপনি ধরেন এইটুকু আঁকলেন, তাহলে একটা বল মানে অন্য আরেকটা বল সেটা ধরেন 500 নিউটন, 500 নিউটন। সো ওইটাকে আপনি কি এই বরাবর আঁকতে আঁকতে খাতা ছিঁড়ে চলে যাবেন? তো এই জন্য এটা ডিফিকাল্ট। তাই এই পদ্ধতি ভালো, বাট এটা খুব একটা এফেক্টিভ না। কেন এফেক্টিভ না? বা এটার সাহায্যে সবকিছুকে আপনি প্রকাশ করতে পারেন না। সো একটা ভেক্টর রাশিকে যদি আপনি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চান, ওয়ে হচ্ছে এরকম একটা তীর চিহ্ন দেওয়া। তীর চিহ্নর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য হচ্ছে আপনার মান বা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। আর এই যে অ্যারো দিয়ে, অ্যারো বা ডিরেকশন,
অ্যারো বা ডিরেকশনের বাংলা যদিও দিক, এইটা হচ্ছে আপনার দিক বা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। মানে অ্যারো দিয়ে বেসিক্যালি আপনি ডিরেকশনটা কোন দিকে সেটা আপনি বুঝান। কোনো ভেক্টর হয়তো এই দিকে, যেমন আমরা যখন হচ্ছে কোনো একটা পরীক্ষার হলে আসি আপনার চোখ থাকার কথা কোন দিকে? টেবিলের দিকে, লেখার দিকে, হ্যাঁ। কিন্তু আপনি ধরেন যে প্রশ্ন আসছে অসাধারণ প্রশ্ন, আপনি কিছু পারতেছেন না, সো ধরেন স্যার এদিক থেকে আপনার দিকে তাকায় আছে যে ও কি করতেছে। স্যারের সাথে যখন আপনার চোখ আই কন্ট্যাক্ট হয় তখন আপনার চোখ কোন দিকে চলে যায়? উপরের দিকে অথবা নিচের দিকে, হ্যাঁ। তো এই যে আপনার চোখের দৃষ্টি, আপনি কত দিকে তাকাচ্ছেন, ধরেন এটাও কিন্তু একটা ভেক্টর। যে ধরেন হচ্ছে আপনি যখন কি করেন, ধরেন হচ্ছে পড়াচ্ছে কেউ, ওই যে ধরেন পিছিয়ে তাসি ঘুমায় গেছে, হ্যাঁ, ওর চোখের যে ওর চোখের যে যখন বন্ধ হয়ে গেছে ওর যে রেডিয়াস হয়ে গেছে কত? 0, তাই না? আর আমি তো প্রতি ক্লাসেই বলি যে আমি কেউ ঘুমাই গেলে ক্লাসে অনেক প্রাউড ফিল করি, মনে হয় ব্যাখ্যা দিছি অলরেডি, হ্যাঁ, ফিজিক্সের মানুষ তো ফিজিক্সের ব্যাখ্যা দিছি। এনিওয়েজ, সো ওই যে ও ঘুমাই গেছে তখন ওর চোখের যে এরিয়া কত হয়ে গেছে? 0। সো আপনার সাথে আপনি যখন দেখছেন রোনালদো হচ্ছে গোল দিচ্ছে তখন আপনার এরিয়া হইতো আরে সেই, হ্যাঁ। আবার যখন আপনি দেখেন যে আপনি পরীক্ষা দিয়ে আসছেন হচ্ছে 100তে, পরীক্ষা দিয়ে আসছেন 80, মানে 20 অ্যান্সারই করতে পারেন, হঠাৎ করে নাম্বার ঘরে দেখলেন আপনি 99 চলে আসছে, আরে কি হইলো, কার খাতা চলে গেল আমার কাছে। আবার ধরেন হচ্ছে স্যার আপনার দিকে তাকাইছে, পিছে মানে চোখের এরিয়া ছোট হয়ে আপনার এইদিকে চলে গেছে, মানে একটা মানও আছে একটা দিকও আছে। আবার আপনার হচ্ছে ধরেন আপনি মানে স্যার তাকাইছে, আপনি প্রকাশ করতে চান যে আমি অনেক ভাবতেছি, হ্যাঁ এরকম ভাবতেছি, হ্যাঁ, তো আপনার চোখের এরিয়াও বড়, ডিরেকশন। সো এটা কিন্তু একটা ভেক্টর, এটা মান আছে যে আপনি চোখের মানে যে সারফেস, এই সারফেসটার এরিয়া কত বেশি, এটা দিক আছে, এটা কি এই দিকে নাকি স্যারের দিকে না টেবিলের দিকে, কোন দিকে, না ফ্রেন্ডের খাতার দিকে। অনেকে দেখে এরকম প্র্যাকটিস করে। যেমন আমাদের এক টিচার ছিল, ভাইয়ার নাম ভুলে গেছি, কেমিস্ট্রি টিচার, উনি আর কি এরকম বলতেছিল যে ওনার বোর্ড পরীক্ষা কেমিস্ট্রি না ফিজিক্স কিছু একটা পরীক্ষার দিন, ওনার বাবার সাথে সকালে উনি নাস্তা করতেছে। সো উনি করতেছিল কি অনেক দূর থেকে, মানে আঙ্কেল হচ্ছে পেপার পড়তেছে, তো উনি অনেক দূর থেকে পেপারে লেখা পড়ার চেষ্টা করতেছে। তো আঙ্কেল পরে জিজ্ঞেস করে, কি রে তুই পরীক্ষা একটু পরে তুই পড়াই না রিভাইজ দিবি, তুই কি পেপার দূর থেকে তাও পড়ার চেষ্টা করছিস, কারণটা কি? বলে ধুর আব্বা ডিস্টার্ব করে না তো, আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। তো আঙ্কেল তো আর বুঝতে পারে না যে পরীক্ষার প্রিপারেশন, আসলে ও যে দূর থেকে যে দেখতে হবে ওটা প্র্যাকটিসটা করে যাচ্ছে আর কি, হ্যাঁ। সো এই যে চোখের এরিয়া, এটাও কিন্তু একটা ভেক্টর, কোন দিকে তাকাচ্ছেন, কতটুকু চোখ বড় করে তাকাচ্ছেন, হ্যাঁ, ওটাও একটা এরিয়া। সো আমরা যেখানে ছিলাম যে একটা ভেক্টর রাশি, সেটা একটা মান থাকে, এই মানটা হচ্ছে তার লেন্থ দ্বারা প্রকাশ করা হয়, এবং অ্যারোটা আপনার ডিরেকশন, আপনি যদি এই দিকে অ্যারোটা দেন তাহলে এই ডিরেকশন বুঝাবে, এই দিকে দিলে এই ডিরেকশন বুঝাবে। বাট এইটা নট দ্য বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট আ ভেক্টর। বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে আমরা একটু পরে দেখব। বাট আপনি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ না করে আপনি যদি একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে চান, তাহলে যেটা করতে হয়, আপনাকে একটা ভেক্টর প্রকাশ করার সময় একটা সিম্বল, মানে একটা ডিজিট না, এটাকে একটা অ্যালফাবেট বলা হয়, একটা অ্যালফাবেট লিখতে হয়, এবং অবশ্যই এটা ক্যাপিটাল লেটার হইতে হবে, স্মল লেটার না, ক্যাপিটাল লেটার। এবং এইটার উপরে হয় আপনি এই রকম একটা তীর চিহ্ন দিবেন, অথবা আপনি নিচের দিকে একটা তীর চিহ্ন দিবেন, অথবা অনেক সময় যেটা করা হয় মানে নিচের দিকে শুধু দাগ দেওয়া হয়, অথবা আপনি উপরের দিকে দাগ দিবেন। এই তিনটা ওয়ে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা ওয়ের যে কোনো একটা ওয়েতে আপনি প্রতীকের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতে পারেন। প্রতীকের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতে হইলে আপনি হয় উপরে একটা তীর চিহ্ন দিবেন, অথবা নিচে একটা এরকম বার চিহ্ন দিবেন, অথবা উপরে একটা বার চিহ্ন দিবেন। এই তিনটা যে কোনো একটা ওয়েতে আপনি হচ্ছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারেন। কখন? যখন আপনি খাতায় লিখবেন, খাতায় লেখার সময় তখন হচ্ছে আপনাকে এই কাজ করতে হবে। কিন্তু আপনার বইতে কখনো এইভাবে ভেক্টরকে লেখা থাকবে না। আপনি যখন বই পড়বেন দেখবেন এই তিনটার কোনো ওয়ে আপনাকে বই অ্যাপ্রোচ করে নাই, বই ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। বইয়ের কাজটা কি হবে? বইতে ভেক্টর লেখা থাকবে এইভাবে, ধরেন এই ভেক্টর, তো বইতে এই ভেক্টর লেখা থাকবে এরকম, এটা দ্বারা বোঝানো হয়েছে বোল্ড করে লেখা থাকবে। যখনই আপনি দেখবেন বইয়ের মধ্যে কোনো একটা হরফ বোল্ড করে লেখা, তার অর্থ হচ্ছে ওইটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর যখনই দেখবেন বোল্ড না, জাস্ট নর্মালি লিখছে, তখন হচ্ছে বুঝবো এটা স্কেলার রাশি। বইতে লেখার সময় কখনো আপনার এরকম উপরে নিচে এভাবে কোনো চিহ্ন দিবে না। এখন বলতে হবে, ভাইয়া তাহলে আমরাও তো বইয়ের মতো লিখতে পারতাম, আমরা কেন এভাবে লিখি? কারণ আপনি যদি প্রতিটা লেটার এরকম লিখতে যে এরকম বোল্ড করা শুরু করেন, অনেক সময় যে খাতা ছিঁড়ে যেতে পারে,
বা আপনার একটা লেটার লিখতে 1 মিনিট চলে যেতে পারে, তখন আপনি দেখলেন যে স্যারের কাছে ডিমান্ড করছেন, স্যার আমার পরীক্ষা 3 ঘন্টার জায়গায় 5 ঘন্টা দিতে হবে, কেন স্যার আমার বোল্ড করতে 2 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, তো এটা স্যার একটা বিপদে পড়ে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করা হয়। সো আমরা এই বোল্ড করা সিস্টেম, এটা হচ্ছে বইয়ের জন্য, এটা হচ্ছে খাতায় লেখার জন্য, আর এটা হচ্ছে চিত্র দিয়ে প্রকাশ করার জন্য। এই 3টা ওয়ে আমরা জানি। সো আপাতত এইটুকু জানলেই হবে। এইবার আমরা যেই কাজ করব সেটা হচ্ছে ভেক্টরকে কিভাবে মান বের করতে হয়, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। তারও আগে আমরা একটা জিনিস দেখব যে ভেক্টরটা যে আমরা পড়তেছি, আমরা কেন ভেক্টর পড়বো এই চ্যাপ্টারে, সেটা আগে আমরা ফার্স্টে 5 মিনিট ডিসকাস করব। আচ্ছা, ধরেন আপনি কোনো একটা বাস বা কোনো একটা গাড়িতে আপনি অবস্থান করতেছেন, উপর থেকে ধুমসে বৃষ্টি পড়তেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কোনো বাতাস নাই, জাস্ট বৃষ্টি পড়তেছে। যদি বাসটা স্থির থাকে, বাসটা থেমে বসে আছে, তখন আপনি কি দেখবেন? সোজা বৃষ্টি পড়তেছে এরকম দেখতে থাকবেন না? আমি যদি বাঁকা এঁকে ফেলছি, তখন আপনি দেখবেন সোজা বৃষ্টি পড়তেছে, এইটা আপনি দেখেন। কিন্তু যখন এই বাসটা চলতে শুরু করবে, আমার মনে হয় বাস কম গাড়ি বেশি হয়ে গেছে, এনিওয়েজ, সো এইটা যখন চলতে শুরু করবে, ধরেন এটা দৌড়ানো শুরু করছে 70 কিলোমিটার/আওয়ার, এই বেগে দৌড়াইতে শুরু করছে, বলেন তো এখন কি আপনার কাছে বৃষ্টিটা সোজা পড়তেছে বলে মনে হবে? কিরকম দেখেন নর্মালি? বাঁকা হয়ে পড়ে না? তো মনে হয় না ভাইয়া বৃষ্টি আসলে এদিক থেকে পড়তেছে, এইভাবে ফিল হয় না? সো একই জিনিস বৃষ্টি পড়তেছে, বাট আমি যখন স্থির দাঁড়ায় আছি আমার মনে হচ্ছে সোজা পড়তেছে, যখন আমি দৌড়ানো শুরু করছি বা চলা শুরু করছি তখন আমার মনে হচ্ছে বাঁকা পড়তেছে। সো এই যে বাঁকাটা পড়তেছে, এটা কেন পড়তেছে? আজ আমি বাসের মধ্যে না থেকে বাসের বাইরে থাকি, দৌড়াতে থাকি, ধরেন একটা লোক, সে হচ্ছে সোজা দাঁড়ায় আছে, এখন সোজা বৃষ্টি পড়তেছে, তাহলে এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য কি সে সোজা একটা ছাতা ধরবে, তাহলেই সে রেহাই পাবে। কিন্তু এই লোকটা, ধরেন সে লাল কালারের জামা পরছিল, পিছে একটা, লিখে দিতে হবে না তা আমার চিত্র দেখে বুঝবেন না, ওকে ধাওয়া করছে, ঠিক আছে? কি হয়ে গেছে? আচ্ছা, এনিওয়েজ, সো এখন তার কাছে মনে হবে কি যে ভাইয়া বৃষ্টিগুলো এই দিক থেকে আসতেছে, এখন বৃষ্টি আসতেছে এই দিক থেকে, এখন ও যদি ধরেন এইভাবে ছাতা ধরে তাহলে কেউ বাঁচতে পারবে? ওর তখন কি হবে, মানে এই সামনের দিক পুরোটা ভিজে যাবে, ভিজেরটা শুকনা থাকবে, তাই তো? So, এইটা করা যাবে না, দ্যাটস ওয়াই আমাকে করতে হবে কি, ছাতাটা এইভাবে ধরতে হবে, তাই না? তো এটা উল্টা দিক থেকে নৌকা মনে করেন না, এটা আসলে ছাতা বোঝানো হচ্ছে। সো এখন আমাকে যদি কোশ্চেন করে যে ভাইয়া আমি হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছি, তাহলে কত কোণে ছাতা ধরলে আমি রেহাই পাবো, আমাকে এইটা যদি জানতে হয় তাহলে ভেক্টর পারতে হবে। অথবা আমাকে যদি ভাইয়া বলে যে আপনি একটা সাইকেল বা একটা বাইকের কথা চিন্তা করেন, এটাই ধরেন সেই সাইকেলটা বা বাইকটা সোজা যাচ্ছে, তো যদি একটা সোজা রাস্তার মধ্যে চলতে থাকে তাহলে দেখবেন তার বডিটা একেবারে মাটির সাথে 90 ডিগ্রিতে সোজা আগাতে থাকে। কিন্তু দেখবেন যখন হচ্ছে রাস্তায় বাঁক নিতে হয়, লাইক আপনার এইভাবে হচ্ছে বাঁক নিতে হচ্ছে, বাঁক নেওয়ার সময় দেখবেন রাস্তার সাথে সাইকেল বা বাইক একটু আনত করে থাকে, একটু অ্যাঙ্গেল করে থাকে। যদি কারো এই চিত্রটা মাথায় না আসে তাহলে আপনি চিন্তা করেন বিভিন্ন সময় স্পোর্টস চ্যানেলগুলোতে আপনি দেখেন যে মোটর রেসিং হয়, ওই সময় একদম যখন বাঁক নেয় মনে আছে যে একদম যারা বাইকার তারা একদম রাস্তার সাথে মনে হয় যে বেঁকে লেগেই যাচ্ছে। সো এইটাও কিন্তু হিসাব করতে হয় যে রাস্তায় যখন বাঁক নিবে তখন সে কত অ্যাঙ্গেলে তার বডিকে বাঁকায় ফেলবে। যদি সে ঠিকভাবে বডিকে বাঁকাইতে না পারে সে ছিটকে অ্যাক্সিডেন্ট করবে, ছিটকে বাইরে চলে যায় অ্যাক্সিডেন্ট করবে। এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, স্পেশালি যেসব জায়গায় পাহাড়ের উপর দিয়ে স্পিডে বাঁক নিতে হয়, ওইসব জায়গায় এই অ্যাক্সিডেন্ট গুলো প্রায় প্রতি বছর অনেকগুলো করে হয়। সো কত কোণে বাঁক নিতে হবে বা কতটুকু অ্যাঙ্গেলে আমার বডিকে বাঁকাইতে হবে,
এইটা যদি আমাকে বের করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আমার ভেক্টর লাগবে। অথবা আপনি ধরেন চিন্তা করলেন একটা নদী আছে, এখন আপনার কাছে একটা নৌকা আছে, এত নৌকা আঁকলে আবার কেউ ধরে নিয়ে যায় কিনা, যাই হোক নৌকা না আঁকি, আপনার কাছে একটা মানে পানির একটা যানবাহন আছে, ঠিক আছে, পরে ভিডিও টিডিও হবে, আমাকে ধরে নিয়ে যাবে, দরকার নাই ভাই। এখন আপনার ধরেন সোজা ওই পারে যাওয়া লাগবে, আপনার সোজা ওই পারে যাওয়া লাগবে, ঠিক আছে। এখন আপনি করলেন কি, এই সোজা রওনা দিলেন, সোজা রওনা দিলেন। এখন নদীর মধ্যে স্রোত আছে, এই দিকে স্রোত হচ্ছে চলতেছে, আপনি করছেন কি সোজা রওনা দিছেন, আপনার টার্গেট ছিল কি আপনি এখানে পৌঁছাবেন, কিন্তু দেখা গেল এই স্রোতের ধাক্কায় আপনি পৌঁছায় গেলেন হচ্ছে এই দিকে। তো থাকে না যে আমাদের জীবনের উদ্দেশ্য থাকে ডাক্তার হওয়ার, কিন্তু ধরেন হচ্ছে ডাক্তার হয় এমবিবিএস না, হাতুড়ি। তো ধরেন আবার অনেকের টার্গেট থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি হচ্ছে গুগলে চাকরি করব, হয় তো সোজাসুজি হয় না, গুগলেই চলে যায়। ধরেন হচ্ছে যে মানে কি বলবো, ঝাড়ুদার হিসেবে, বা হচ্ছে যে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু হচ্ছে ওই যে এসির ক্লিন করার ইঞ্জিনিয়ার, বা হচ্ছে যে আপনার ধরেন কারেন্ট চলে গেছে, তারপর হচ্ছে যে তার ছিঁড়ে গেছে, তার লাগায় দেওয়া, ক্রসটিপ দিয়ে লাগায় দেওয়ার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ওইটাও হয়ে যায় অনেক সময়। তো এই জন্য আপনি যদি ভেক্টর না জানেন, আপনি বুঝবেন না যে আপনি যদি এই দিকে রওনা দেন তাহলে আপনি ওই দিকে যে চলে যাচ্ছেন, তাহলে আপনাকে যদি এই দিকেই যেতে হয় তাহলে আসলে আপনাকে রওনাটা দিতে হবে কোন দিকে, আপনাকে রওনা দিতে হবে এই রকম কোন একটা ডিরেকশনে। আপনি এই দিক করে রওনা দেন তাহলে আপনি এখানে পৌঁছাবেন। সেটা খুব ফেমাস একটা কোশ্চেন যে আমাকে কত কোণ করে রওনা দিতে হবে, কত কোণ করে রওনা দিলে আমি সোজা ওই পারে পৌঁছাবো। সো আমি নর্মালি এখানে 3টা এক্সাম্পল দিছি আপনাকে কেন পড়তে হবে। যেমন আরেকটা খুব সুন্দর এক্সাম্পল দিই, এটা আমার খুব প্রিয় একটা এক্সাম্পল। মানে এটা হচ্ছে এরকম, আপনারা কি জানেন যে আমাদের পৃথিবীতে, আমরা পৃথিবী বলতে আমরা ডেইলি লাইফে যেসব জিনিস ফেস করি এর মধ্যে সব থেকে হাই স্পিড মানে সব থেকে বেশি বেগ এমন কি বস্তু আমরা দেখে থাকি, বলতে পারবেন? আমরা ডেইলি লাইফে যে জিনিসপাতিগুলো নিয়ে কাজ করি ওগুলোর মধ্যে সব থেকে বেশি স্পিড সম্পূর্ণ বস্তু কোনটা? আলোর বেগ অনেক বেশি, বাট আলোর বেগটা আপনি বুঝতে পারবেন, এটা আসলে বোঝার বাইরে। যেমন আপনি হয়তো বাস দেখেন, ট্রেন দেখেন, প্লেন দেখেন, এর থেকেও বেশি বেগ যদি বলেন সেটা হচ্ছে বন্দুকের গুলি। যদি আপনার কখনো খান নাই, খাইলে আপনার এখানে বসে থাকতে পারতেন না। এনিওয়েজ, বন্দুকের গুলি সেটার বেগ কত কারোর ধারণা আছে? এনিওয়ান? 200। এইটা হচ্ছে মিনিমাম 400-500 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম 1000 মিটার পার সেকেন্ডের মতো। সো আপনি ধরেন অ্যাভারেজ ধরেন 7 থেকে 800 মিটার পার সেকেন্ড। 700-800 মিটার পার সেকেন্ড বেগ একটা ছোট্ট, ধরেন একটা বুলেট যদি আমি হাত দিয়ে ধরেন তাসফির দিকে ছুড়ে মারলাম, ও ঘুমাচ্ছিল, তো ওর কিছুই হবে না, ও ধরেন ঘুমের মধ্যে ঘুমিয়েই থাকবে, হ্যাঁ, ও বুঝবেও না। কিন্তু এইটা কারণ কি আমি যে বেগে মারছি এটা 5-6 মিটার পার সেকেন্ড হবে, কিন্তু এটা যদি আমি 100 গুণ করে ওর দিকে মারতাম, হ্যাঁ, আমাদেরকে অ্যাম্বুলেন্স ডাকা লাগতো একটু পর, তাই না? তো এটাই ব্যাপার যে বেগের মান এটা আসলে কত বেশি ইম্প্যাক্ট তৈরি করে। এখন আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে যখন বৃষ্টি হয়, যখন উপরে আকাশ থেকে বৃষ্টি হয় তখন এটা কতটুকু হাইট থেকে বৃষ্টিটা হয় কারো ধারণা আছে? কত হাইটে? অলমোস্ট 3-4 কিলোমিটার থেকে শুরু করে 20 কিলোমিটার পর্যন্ত এই যে কোনো হাইট লেভেলে বৃষ্টিটা তৈরি হইতে পারে। সো আপনি যদি অ্যাভারেজে 10 কিলোমিটার হাইট ধরেও নেন, 10 কিলোমিটার হাইট আপনি ধরে নেন, তাহলে দেখেন কি ঘটনা ঘটে। সো আপনি ধরলেন 10 কিলোমিটার হাইট থেকে একটা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ধরেন ভাগ্যটা খুব খারাপ, অনেক সময় শিলাবৃষ্টি হয় না, ধরেন শিলাবৃষ্টি পড়া শুরু করলো। এখন এই 10 কিলোমিটার উপর থেকে যখন সে নামা শুরু করছিল, ধরেন স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, মাটিতে নামতে কি তার একটা বেগ প্রাপ্ত হবে? এগুলো তো আপনার 9-10-এই পড়ে আসছেন, হ্যাঁ, অনেক এমসিকিউ করে আসছেন, A+ গোল্ডেন, এখন তো পান নাই মনে হয় না, পান নাই, আচ্ছা, তো পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। সো এইবার দেখেন, আপনারা এই সূত্র মনে হয় পারেন, E² + 2AS, তাই না? তাহলে এখান থেকে আপনি জানেন যে শূন্যকে স্কোয়ার করলে কি হবে, কে বলতে পারবে? শূন্য হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2GH, হ্যাঁ, এর জায়গায় G হয়, S এর জায়গায় H হয়, এটা আমরা জানি। 2 × 9.8, S এর জায়গায় যদি আপনি 10 কিলোমিটার বসান, 10 × 10⁻³ কারোর কাছে ক্যালকুলেটর থাকলে মানটা বের
বের করতে পারেন কত আসে। হ্যাঁ 10⁻³ বসাইতে হবে, কিলোমিটার তো শো না হাজার, হাজার, আচ্ছা এত বেশি। (442 মিটার/সেকেন্ড)। ও হয়তো স্কোয়ারটা করে না, রুট করে না আর কি। আচ্ছা চোখ খুলে ঘুমাচ্ছে, হ্যাঁ এটা হয় অনেক সময়, ক্লাস করার ক্ষেত্রে এটা বেশি হয়। তো 442 মিটার/সেকেন্ড, এটা বুঝতেছেন অলমোস্ট একটা বন্দুকের গুলি। নর্মাল বাংলাদেশের পুলিশরা যে গুলি করে ওটার বেগে এত পৌঁছায় না, ওটা আরো কম থাকে। হ্যাঁ 400 মিটার/সেকেন্ড মতো। সো বন্দুকের গুলির সমান বেগে বৃষ্টির কণা আপনার উপর আঘাত করার কথা। পানির কণা কিন্তু খুব হালকা না, পানির কণা কিন্তু খুবই ভারী। পানি যে ভারী এটা আপনি বুঝবেন, আপনি একটা বালতি যদি পুরোটা ফিল আপ করে পানি দিয়ে ফিল আপ করে হাঁটা শুরু করেন, তখন বুঝবেন যে পানির ভর কত বেশি, মানে পানির ওয়েট এনার্জি কত স্ট্রং। এখন চিন্তা করেন ওই পানির ফোঁটা যদি হচ্ছে 400 মিটার/সেকেন্ড বেগে আপনার মাথায় এসে পড়ে, আপনি কি মনে করেন আপনি বেঁচে থাকবেন? সাথে সাথে মারা যাবে, মানে মগজ ছিদ্র করে সেটা চলে যাবে, এত স্ট্রং হইতো। বন্দুকের গুলি যেরকম আমি ধরেন হাত দিয়ে মারলে কিছুই হয় না, তো বন্দুক থেকে মারলে অবস্থা খারাপ হয়ে যায়, এটাও এক্স্যাক্টলি সেই ইম্প্যাক্টটাই ফেলার কথা। তাহলে 10 কিলোমিটার কেন, তার উপর থেকে তো বৃষ্টি নামে, তাহলে তো আমাদের মানে যখনই বৃষ্টি হবে সাথে সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা, অ্যাটলিস্ট যেই জায়গায় হবে সেই জায়গায় হয়ে যাওয়ার কথা। কিন্তু ওইটাকে আমরা হইতে দেখি না কেন বলেন তো? বাতাসটা খুবই অল্প। আরো কিছু বিষয় আছে, একটা হচ্ছে বাতাসের বাধা, আর একটা আছে সান্দ্রতা। এই দুইটা মিলে, আর একটা আছে প্লবতা, এই সব কিছু মিলে হচ্ছে ওকে আটকায় দেয়। মাঝ আকাশে থাকতেই একটা নির্দিষ্ট বেগ অর্জন হওয়ার পর, মানে মেকানিজমটা এমন সুন্দর থাকে, একটা মাঝ আকাশে কোনো একটা জায়গায় লব্ধিটা শূন্য হয়ে যায়, লব্ধি শূন্য হওয়ার পর ত্বরণ 0 হয়ে যায়, বেগ আর বাড়ে না, একই বেগে সে নামতে থাকে। তো তখন ধরেন বেগটা খুব একটা অল্প বেগের মধ্যেই ফিক্স হয়ে সে নামতে থাকে। এবং কেন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কেন হচ্ছে এটা এই একটা সময়ের পর আর বাড়ে না, এইটার অ্যান্সারও যদি আপনাকে জানতে হয়, আপনার শেখা লাগবে ভেক্টর কি, কেন হচ্ছে এখানে বাধাটা কাজ করে, বাধাটার মান কিভাবে আসে, এবং সবগুলা বাধা মিলে কিভাবে রেজাল্টটা তৈরি হয়। সো আমরা ভেক্টর অনেক কারণে শিখবো, আমি জাস্ট আপনাদেরকে 3-4টা এক্সাম্পল দিলাম যে ভাই এই কারণগুলোর জন্য আপনি ভেক্টর শিখবেন। এখন আসেন আমরা অ্যাকচুয়ালি ভেক্টর শিখবো, যে ভেক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা আমাকে এইটা কে বলতে পারবেন? ধরেন বললাম এই দিক থেকে 10 নিউটনের একটা বল প্রযুক্ত হচ্ছে, ঠিক অপোজিট ডিরেকশন থেকে 4 নিউটনের একটা বল প্রযুক্ত হচ্ছে। যদি আমাকে জিজ্ঞেস করে এই দুইটার মিলিত ক্রিয়ায় রেজাল্টটা কত, তাহলে অ্যান্সার কি হবে? 6 নিউটন হবে, এবং ডিরেকশনটা হবে এই দিকে। আচ্ছা যদি ভাইয়া আমি বলতাম যে আমার 10 নিউটন এই দিকে, 4 নিউটন সেটাও এই দিকে, এবার যদি আপনাকে রেজাল্ট কত সেটা জিজ্ঞেস করি, 14 নিউটন, এবং ডিরেকশনটা হচ্ছে একই দিকে। সো এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি ভাইয়া রেজাল্টটা কত, আপনারা বলছেন 6 বা রেজাল্টটা হচ্ছে 14, এই যে অ্যান্সার গুলো দিচ্ছেন, এই রেজাল্টটাই হচ্ছে ফিজিক্সের ভাষায় লব্ধি, যেটাকে ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট। রেজাল্টটাকে ইংলিশের ভাষায় রেজাল্টেন্ট বলা হয় ফিজিক্সে, যার বাংলা হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি জিনিসটা কি? লব্ধি বা রেজাল্টেন্ট হলো একাধিক ভেক্টরের মিলিত ক্রিয়ায় সৃষ্ট একটি মাত্র ফাইনাল ভেক্টর। সো অনেকগুলো ভেক্টরের মিলিত ক্রিয়ায় সমন্বিত প্রয়োগে একটা মাত্র ফাইনাল রেজাল্ট বা ফাইনাল ভেক্টর তৈরি হয়। এই ফাইনাল রেজাল্ট বা ফাইনাল ভেক্টরটাকে আমরা রেজাল্টেন্ট বা বাংলায় লব্ধি বলে থাকি। আচ্ছা
এখন আপনাকে যদি ভাইয়া আমি কোশ্চেন করি যে আমার সেই 10 নিউটনই আছে, 4 নিউটনটা আমি এবার এই দিকে দিলাম, এবার বলেন তো কত হবে? 6 হবে নাকি 14 হবে নাকি অন্য কি হবে? নিচের দিকে 6 হবে। আচ্ছা 10 নিউটনটা আমি দেখাই নাই কোন দিকে, 10 নিউটনটা আসলে এই দিকে, 10 নিউটনটা এই দিকে। তাহলে এইবার আমার রেজাল্টটা কত হবে বা লব্ধিটা কত হবে? মাঝখান দিয়ে কিছু একটা হবে। এই আচ্ছা বলতেছে ভাই এইরকম কিছু একটা হবে, আচ্ছা ধরলাম এইরকম কিছু একটা দিকে, কিন্তু এটার মান যদি আপনাকে জিজ্ঞেস করে এটা কত হবে, 14, 6 বা অন্য কি হবে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। কোন দিয়ে বের করবেন? আচ্ছা, সো এই যে একটা ইস্যু, এটা কেন দরকার, কেন আমার এটাকে অ্যাড্রেস করতে হবে? আমার যে জীবনে সবসময় দুজন মানুষ অপোজিট দিক থেকে একজন একজনকে ধাক্কা মারবে, নাও হইতে পারে, একই দিক থেকে ধাক্কা মারতে পারে। বাংলাদেশ যদি হয়, আপনি ধরেন উপরে উঠতে নিবেন, সবাই আপনাকে চারপাশ থেকে নিচের দিকে টানবে, তাই না? বাংলাদেশের কি হয়, কেউ একজন উপরের দিকে উঠে শুরু করে, সবাই চারপাশ দিয়ে। যেমন আপনি যখন কলেজে ভালো করা শুরু, ধরেন আপনি হচ্ছে স্কুল পর্যন্ত ভালো স্টুডেন্ট ছিলেন, মোটামুটি স্টুডেন্ট ছিলেন, কিন্তু কলেজে আপনি অনেক সিরিয়াসলি পড়াশোনা শুরু করছেন, আপনি প্রথম পরীক্ষায় একটু ভালো করে ফেললেন, আপনার আশেপাশে যত দুষ্ট ফ্রেন্ড আছে সবাই দেখবেন আপনাকে যত ধরনের প্রলোভন আছে, আরে দোস্ত চল মুভি দেখতে যাই, আরে দোস্ত চল না একটু আজকে হচ্ছে ঘুরে আসি, চল আজকে একটু কেএফসি তে আমি খাওয়াবো তোরে, সব ধরনের জিনিস আপনাকে অফার করা শুরু করবে। বাংলাদেশে যখনই কেউ উপরের দিকে ওঠে, সবাই তাকে সম্মিলিতভাবে নিচের দিকে একটা টান দেয়। সো টানটা কেউ এদিক দিয়ে দিবে, কেউ এদিক দিয়ে দিবে, বা একটা বস্তু চিন্তা করেন, ওকে কেউ এদিক দিয়ে টান মারলো, কেউ এদিক দিয়ে, একটা দুইটা না, অনেকগুলো মান, অনেকগুলো ভেক্টর, অনেকগুলো দিকে থাকতে পারে। সো আমাকে তো বের করতে হবে যে সবগুলো মিলে আলটিমেট রেজাল্টটা কত, কোন দিকে সে আসলে যাবে। ওইটা যদি বের করতে হয়, দেয়ার ইজ আ টেকনিক ফর দ্যাট, হুইচ ইজ কল্ড প্যারালালোগ্রাম থিওরি, বাংলায় সামন্তরিক বিধি বা সামন্তরিক সূত্র। সো সামন্তরিক সূত্র আমাদেরকে কি বলে? তার আগে আমরা একটা জিনিস দেখব, ধরেন এইটা খুব সহজ, দেখি কেউ বলতে পারেন কিনা। এবার আর 4 নিউটন দিলাম না, এবার আমি 5 নিউটন দিলাম। আচ্ছা বলেন এই 10 এবং এই 5, এই দুইটা লব্ধি কত হবে? 15 হবে না 5 হবে? 5 হবে, তাই তো? কত হবে? এক্স্যাক্টলি। এখানে লব্ধি নির্ণয় করার প্রশ্নটাই ভুল, লব্ধি নির্ণয় করার প্রশ্নটাই ভুল। ধরেন আমি বললাম যে ভাই আমার পকেটে 10 টাকা আছে, ওর পকেটে ধরেন 5 টাকা আছে, আমি বললাম যে ভাই লব্ধি কত? লব্ধি কোশ্চেনটাই আসলে লাভ, মানে কোশ্চেনটাই আসলে বৃথা, কারণ আমার কাছে যে টাকা আছে ওটা আমি ওরে দিব না, বা ওর কাছে যে টাকা আছে ওটা আমারে দিবে না। সো প্রত্যেকটা ডিফারেন্ট। সো আপনি তখনই লব্ধি করতে পারেন যদি ওই ভেক্টর সবগুলা একই বস্তুর উপর অ্যাপ্লাই হয়। দুইটা ভিন্ন বস্তুর উপর অ্যাপ্লাই হইলে আপনি লব্ধি করতেই পারবেন না। এইবার আসেন সামন্তরিক সূত্র কি বলে। সামন্তরিক সূত্র লেখা আমি লিখে দিব, কোনো সমস্যা নাই, বাট আগে আপনারা বুঝেন, পরে আমি ক্লাসের শেষ দিকে সবকিছু লিখে দিব আপনাদের। ধরেন যদি আপনার এই রকম সিনারিও হয়, একটা বস্তুর উপরেই দুইটা ভেক্টর কাজ করতেছে, এই দিকে একটা ভেক্টর, ধরেন আপনার এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। পি আর কিউ দুইটা ভেক্টর কাজ করতেছে। ভেক্টর দুইটা যখন বলে দিবে তখন অবশ্যই অবশ্যই তাদের মাঝে অ্যাঙ্গেল কত সেটাও কিন্তু বলে দিতে হবে। সো আমাকে ধরেন কেউ বলে দিল যে ভাইয়া এই দুইটার মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, সেটাও বলে দিছে। এখন এইটা লব্ধি নির্ণয় করার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে সামন্তরিক বিধি। সামন্তরিক বিধি ভাই আমাকে কি বুঝাবে? সামন্তরিক বিধি আমাকে বলবে যে ভাইয়া আপনার এই যে পি ভেক্টরটা আছে, পি ভেক্টরটা সমান্তরালে এখানে একটা ভেক্টর এঁকে ফেলেন। পি ভেক্টরের সমান্তরালে আমি একটা ভেক্টর আঁকলাম, আচ্ছা, আর এই কিউ এর সমান্তরালে এখানে একটা ভেক্টর এঁকে ফেলেন, আঁকলাম। তাহলে দেখেন এই চারটা মিলে কি একটা সামন্তরিক তৈরি হয়ে যাবে না? একটা প্যারালালোগ্রাম তৈরি হবে। আচ্ছা এখন এইটা কি জানেন ভাইয়া, ভেক্টরকে চাইলে আপনি শিফট করতে পারেন, ভেক্টরকে চাইলে আপনি শিফট করতে পারেন ডানে বামে উপরে নিচে। ধরেন আপনার কাছে একটা ভেক্টর আছে, আমি এই পাশে লিখি, ধরেন আপনার কাছে একটা ভেক্টর আছে এই রকম বরাবর, এটা হচ্ছে 10 নিউটন। আপনি চাইলে এটাকে উপরে নিয়ে যেতে পারবেন,
আপনি চাইলে এটাকে ডানে নিতে পারবেন, আপনি চাইলে এটাকে বামে নিতে পারবেন, আপনি চাইলে এটাকে নিচে নিতে পারবেন, আপনি চাইলে এটাকে ডানে বামে উপরে যে কোনো দিকে নিতে পারবেন। এই সবগুলো অ্যাকসেপ্টেবল, এই সবগুলো অ্যাকসেপ্টেবল, এইটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল, আপনার সবগুলো অ্যাকসেপ্টেবল। কোনটা অ্যাকসেপ্টেবল না? আপনি ধরেন মানটা ছোট করে ফেললেন, ধরেন এটা তো সবই 10 ছিল, ধরেন আপনি এইটাকে ছোট বানায় ফেললেন, ছোট বানায় বললেন 10 নিউটন, এইটা অ্যাকসেপ্টেবল না। বা আপনি করলেন কি, মানটা সেম রাখলেন, দিকটা চেঞ্জ করে ফেললেন, ধরেন এখানের দিক ছিল 30 ডিগ্রি করে, সবগুলো সবগুলো হচ্ছে 30 ডিগ্রি করে ছিল, আমি সবগুলো রাখলাম না, কিন্তু আপনি এটা এঁকে ফেললেন 10 ডিগ্রি, 10 নিউটন। সো এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না। তবে আপনি মান সেম রেখে, ডিরেকশন সেম রেখে আপনি উপরে যান, ডানে যান, বামে যান, নিচে যান, সবকিছু অ্যাকসেপ্টেবল। এবং এইটাকে বলা হয় ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং, ভেক্টরের শিফট করা পসিবল, সমান্তরালে শিফট করতে হবে, দিকটা এবং মানটা সেম রেখে আপনি ডানে বামে উপরে নিচে সমান্তরালে আপনি শিফট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, আমরা তাহলে এইখানে কি করছি দেখেন, এই পি ভেক্টরটার মান যা, এই ভেক্টরটার মান এক্স্যাক্টলি তা, এবং এইটা যেই দিকে, এই ভেক্টরটা এক্স্যাক্টলি একই দিকে, তার মানে এই পি ভেক্টরটাকে শিফট করে আমি উপরে বসাইছি। তাহলে নিচেরটা পি হইলে উপরেরটাও পি হবে, বামেরটা কিউ হইলে ডানেরটাও কিউ হবে। ঠিক আছে? এইটুকু কি বুঝতে পারছেন কিনা? ঠান্ডা বা গরম কোনো কিছু কি অনুভূত হচ্ছে? ঠান্ডা, ফ্যান বন্ধ করলে আবার গরম হয়ে যায় কিনা? বাকিদের কি অবস্থা, ঠান্ডা লাগতেছে? কিছু লাগতেছে না, ওরা ঠিক আছে, নাতিশীতোষ্ণ। এই ইংলিশ ভার্সনে যা আছে, নাতিশীতোষ্ণ ইংলিশ কি? কনফিউজ হয়ে গেছে। ওরাও পারে, ওরা হয়তো ইংলিশ পারে, ওরা বাংলাটা বুঝতেছে না। গরমও না ঠান্ডাও না, ওইটার ইংলিশ কি? মানে মিডিয়াম টেম্পারেচার, এটা ইংলিশ কি? নর্মাল টেম্পারেচার। ও হচ্ছে বাংলা অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার চলেন আমরা হচ্ছে অ্যাকচুয়াল জায়গায় যাব। তার আগে দেখেন এইটাকে বুঝেন কিনা। ধরেন আপনাকে বলল যে আপনি সামনের দিকে হচ্ছে 10 মিটার হাঁটলেন, আর আপনি হচ্ছে এই দিকে হচ্ছে 5 মিটার হাঁটলেন। আপনাকে জিজ্ঞেস করলো দুইটা মিলে রেজাল্টেন্ট কত বা লব্ধি কত। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, এই 5কে শিফট করে এখানে নিয়ে আসতে হবে, এই 5কে শিফট করে এখানে আনতে হবে। যে ভাই আমি হচ্ছে প্রথমে 10 মিটার গেছি, তারপর 5 মিটার গেছি, তাহলে আমার স্টার্ট কোথায় ছিল? আমার স্টার্ট ছিল হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে হচ্ছে আমি স্টার্ট করছি, এই পয়েন্টে যাই আমি এর এন্ড করছি। তাহলে স্টার্ট থেকে এন্ডের দিকে যদি ডিরেক্টলি কানেক্ট করে দিই, তাহলে এইটাই কি হবে? এইটাই হবে আমার রেজাল্টেন্ট বা লব্ধি, এটাই হবে আমার রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে ঠিক একই রকম ভাবে চিন্তা করেন, আপনার কাছে পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আপনার কাছে আছে। তাহলে আপনি ফার্স্টে পি ভেক্টর, তারপর তার যেখানে শেষ হয়েছে ওখানে কিউ ভেক্টরটা যদি বসান, তাহলে আপনি পি থেকে শুরু করে, পি এর স্টার্ট থেকে শুরু করে কিউ এর এন্ড পর্যন্ত, কিউ এর এন্ড পর্যন্ত যদি ডিরেক্টলি কানেক্ট করেন, তাহলে যেই জিনিসটা পাবেন সেটাই কি আপনার লব্ধি আর হবে, সেটাই হবে আপনার লব্ধি বা রেজাল্টেন্ট আর। এখন আপনাকে বের করতে হবে এই আর এর মান কত এবং আরটা কত কোণে তৈরি হয়েছে। সো আমাদের বর্তমানে কোশ্চেন হচ্ছে আর এর মান কত এবং আরটা কত কোণে তৈরি হয়েছে, এই দুইটা জিনিস আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা চলেন শুরু করি। আমি আমার সুবিধার জন্য একটু বড় করে আঁকতেছি যেন আপনাদের দেখা ইজি হয়।
আচ্ছা, এখন আমাদের কাছে কি কি ডেটা দেওয়া আছে আমরা সেটা একটু খেয়াল করি। আমাদেরকে বের করতে হবে আর এর ভ্যালু। আমরা ফার্স্টে আর এর মান বের করব। এটার জন্য ভাইয়া আমি যেই কাজটা করব সেটা হচ্ছে সামনের দিকে এটাকে একটু এক্সটেন্ড করে দেব, আর উপর থেকে আমি একটা লম্ব টানবো। ঠিক আছে, উপর থেকে আমি একটা লম্ব টানলাম। তো আমি এই পয়েন্টটাকে বললাম, ধর এবিসিডি তো বলে ফেলছি, এটাকে ই পয়েন্ট বললাম। এখন দেখেন ত্রিভুজ এ ই সি তে, ত্রিভুজ এ ই সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না ভাইয়া? ত্রিভুজ এ ই সি, ত্রিভুজ এ ই সি কোনটা? এই যে এই রকম এ সি ই, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আপনাকে যদি বলে এসি, তাহলে আমরা কি বলতে পারি এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। বলেন তো এটা কিভাবে বললাম? পিথাগোরাস। বাহ, আপনারা পিথাগোরাসও পারেন, তারা ক্লাস 8 ভালো মতোই পাস করছিলেন আপনারা। তাহলে দেখেন এরপরে কি আমি বলতে পারি আর স্কোয়ার, কারণ এসি বরাবরই আসলে কে আছে? আর আছে। এই দেখেন এই টোটালটা হচ্ছে এই, তাহলে আমি কি এর জায়গায় বলতে পারি এ বি প্লাস বিই তার স্কোয়ার, আর সিই এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, যা আছে তাই রয়ে গেল। এইবার দেখেন আমি একটা ছোট্ট কাজ করব, আমি এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিসিই ওটাকে আলাদা করে আঁকবো। সিই বি, এবং এইটাকে বুঝেন ভাইয়া, এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এইটাও হচ্ছে আলফা হবে। কেন বলেন তো? এটা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, সো এইটাও হচ্ছে আলফা হবে। এখন তাহলে আপনি খেয়াল করেন ভাইয়া, যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই বিই এটার মান কত, আপনি কিন্তু অলরেডি বিসি বরাবর জানেন। বিসি বরাবর মানটা কি? কিউ না? এই যে দেখেন বিসি বরাবর, এটা তো আপনি যদি বলেন এ বি সি ডি, বিসি বিসি বরাবর কে ছিল? কিউ ভেক্টরটা ছিল। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া বিই ডিভাইডেড বাই বিসি, ভূমি বাই অতিভুজ বা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, এটাই কি আপনার কস থিটা বা কস আলফা। এখানে বেসটা, বেস বরাবর কে আছে? ধরেন বিই, বিসি বরাবর কে আছে? কিউ ইজ ইকুয়ালস টু কস আলফা। তাহলে এইখান থেকে আপনি বলতে পারেন বিই ইজ ইকুয়ালস টু কিউ কস আলফা। এইটা হচ্ছে আপনি বের করে নিয়ে আসতে পারেন। তাহলে এটা কেন বের করলাম? বিকজ এই যে এই জায়গায় আপনার তো বিই এর ভ্যালুটা লাগবে, এই জায়গায় আপনার বি লাগবে, এই জায়গায় আপনার সিই লাগবে। তো এই কারণে আমি বিটা আলাদা করে বের করে নিয়ে আসলাম। এবার আমাকে কে বলতে পারবেন যে বিই যদি আমি বের করতে পারি তাহলে সিই এটার ভ্যালু কত আসবে? হ্যাঁ, আপনি যদি এই একই ত্রিভুজে আপনি যদি চিন্তা করেন যে আমি এই পাশ দিয়ে লিখি সিই ডিভাইডেড বাই বিসি, এটা হচ্ছে দেখেন লম্ব বাই অতিভুজ বা হাইট ডিভাইডেড বাই হাইপোটেনাস, এটা হচ্ছে সাইন আলফা। তাহলে সিই সেটা হচ্ছে বিসি সাইন আলফা, বা সিই এটার জায়গায় আপনি সিই রাখলেন, বিসি হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে আপনি এই ভ্যালুটাও কিন্তু বের করে নিয়ে আসতে পারলেন। এবার এই দুইটা ভ্যালু আমরা ওই ফর্মুলার মধ্যে বসাবো। তাহলে দেখেন আপনি পাচ্ছেন হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি। এবির পরিবর্তে কি লেখা যায় কে বলতে পারবেন? এবির পরিবর্তে পি লেখা যায়। দেখেন এবি বরাবর কি পি ভেক্টরটা ছিল, তাহলে এবির পরিবর্তে আমি পি লিখতে পারবো প্লাস বিই, বিইর পরিবর্তে কি লেখা যায়? কিউ কজ আলফা, আমরা এখান থেকে বের করছি কিউ কজ আলফা তার হোল স্কোয়ার। সিই এটার পরিবর্তে আমরা বের করছি কিউ সাইন আলফা তার স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসছে আর স্কোয়ার ইকুয়ালস টু, আপনারা কি এই সূত্রটা জানেন যে এ প্লাস বি হোল স্কোয়ার করলে কি হয়? কেউ মাথা জানে না। এ স্কোয়ার প্লাস নাকি মাইনাস? প্লাস 2ab তারপর বি স্কোয়ার। ওরে সেই, সো পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা,
এইটা তো আপনি a প্লাস বি হোল স্কোয়ার থেকে পাইলেন। এরপর হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এই পুরাটার মানটা আমি বসাইলাম এইখানে। এখন এই লাইনটা দেখার পর কারো কি ঘুমানো ছাড়া অন্য কিছু করতে ইচ্ছা করতেছে? মানে ঘুমাইতে তো সবার ইচ্ছা করছে, এটা জানি, বাট ঘুম ছাড়া এই লাইনটা দেখার পর স্পেশালি কিছু একটা করতে মন চাচ্ছে, মনে একটা জোশ চলে আসছে, এরকম কি কিছু আছে? এই যে বুঝতে পারছে, দেখেন আপনার এখানে আছে কজ স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার আলফা। থাকে না যে কিছু কিছু জিনিস দেখলেই হচ্ছে হাত নিষ্পিস করে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার যখন একসাথে দেখেন তখন কি যোগ করে 1 করে দিতে ইচ্ছা করে। তো এরপরে আমরা কি করব, ঢাকা থেকে আমরা প্লেনে করে, সরি হেলিকপ্টারে করে আমরা কলকাতায় পালায় যাব। তো দেখেন আমাদের রেকর্ড হচ্ছে যদিও। সো এরপরে আমরা এই কাজটা করে ফেলবো, দেখেন পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। বলেন কজ স্কোয়ার সাইন স্কোয়ার এগুলো কোথায় গেল? 1 হয়ে গেছে, সো কমন নিয়ে গেলে 1 হয়ে যায়। আচ্ছা, আর এর উপর একটা স্কোয়ার ছিল, এটা তো এখানে নাই, এটা কোথায় গেছে? রুট হয়ে গেছে। গুড। তাহলে এইখান থেকে দেখেন আপনার যদি পি জানা থাকে, যদি আমি এরপর একটা কঠিন কাজ করব, একটা বিশাল কাজ বাকি আছে, এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার না। কেন? ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এরকম, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এখন দেখেন এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে বলতে পারবেন? কিভাবে আসলো? এইটা সামনে গেছে, এইটা পিছে আসছে, ঠিক আছে? দিস ইজ দ্য সলিউশন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। যদি আপনার পি জানা থাকে, যদি আপনার কিউ জানা থাকে এবং তারা মাঝখানে কত অ্যাঙ্গেলে আছে সেইটা যদি আপনার জানা থাকে, তাহলে এখান থেকে আপনি রেজাল্টটা কত সেটার মানটা বের করে নিয়ে আসতে পারবেন। চলেন আমরা একটা ট্রাই করি এটা দিয়ে, বাট তার আগে আমাদের আরেকটা অ্যান্সার বের করা বাকি আছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, খুবই ভালো কোশ্চেন করছে যে ভাইয়া আমরা ভেক্টর সাইন কেন দিলাম না? আমরা এইখানে দিছি, এইখানে দিছি, এইখানে এখানে দিছি, তাহলে আমরা যখন কাজ করতেছি আর এর উপর পি এর উপর কিউ এর উপর কেন দেই নাই? বিকজ আমরা এইখানে ভেক্টরের মান নিয়ে কাজ করতেছি। যখন আপনি ভেক্টরের মান নিয়ে কাজ করবেন তখন দুই ভাবে ভেক্টরের মানকে প্রকাশ করা যায়। বলতো ভেক্টর মানকে কয় ভাবে প্রকাশ করা যায়? দুই ভাবে। একটা উপায় কি? একটা উপায় হচ্ছে ওই ভেক্টরের উপর আগে যে চিহ্ন দিতেন উপরে বা নিচে সেইটার কোনোটা দিবেন না, এটা একটা ওয়ে। আর দ্বিতীয় ওয়েটা হচ্ছে আপনি ভেক্টরের চিহ্ন দিতে পারেন, বাট দুই পাশে যে মডুলাস সাইন দিতে হবে। এই দুইটা ওয়ের কোনো একটা উপায় যদি আপনি অবলম্বন করেন তাহলে শুধু মান বুঝাবে। তাহলে আমরা কেন হচ্ছে এখানে শুধু আর দিলাম বা শুধু পি দিলাম, ভেক্টর চিহ্ন দিই নাই? বিকজ আমরা এখানে ভেক্টরের মান নিয়ে কাজ করতেছি, মান বোঝানোর জন্য আমরা চিহ্নগুলো দেই নাই। ঠিক আছে, ওকে। এখন আমরা আর বের করছি, বাট আমাদের কি সবকিছু বের করা শেষ? থিটা বের করা বাকি, সো আমরা থিটাটা বের করে নিব। চলেন, ওকে। থিটা যদি বের করতে হয় আবারও ত্রিভুজ এ ই সি তে, আবারও আমরা ত্রিভুজ এ ই সি তে ফেরত ফেরত যাব। এই ত্রিভুজে যদি আমরা দেখেন ট্যান থিটা নিই, ট্যান থিটা মানে কি বলতে পারবেন কেউ? লম্ব বাই ভূমি, সো পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। লম্ব বরাবর আছে হচ্ছে আপনার সিই আর বেসে আছে হচ্ছে আপনার এই। দেখেন সিই এর মতোই রইল, এই কে ভেঙে বলা যায় এ বি প্লাস বিই, এটা বলা যায়। এখন দেখি কেউ বলতে পারেন কিনা, কে আমাকে বলতে পারবেন সিই এটার পরিবর্তে কি লেখা যায়? কিউ সাইন আলফা। দেখেন এই যে এইখান থেকে পাইছি, সিই এর পরিবর্তে কিউ সাইন আলফা। এবি এর পরিবর্তে কি বলা যায়? এবি এর পরিবর্তে পি বলা যায়। দেখেন এই যে এ বি এইটুকু অংশই কি ছিল? পি ভেক্টরটা ছিল, সো পি বললাম। প্লাস বিই এটার পরিবর্তে কি বলা যায়? কিউ কজ আলফা। এই যে এইখান থেকে পাচ্ছি যে বিই এটা হচ্ছে কিউ কজ আলফা, সো কিউ কজ আলফা। এর পরের লাইনটা একটু জটিল, ট্যান থিটা যদি এইটা হয় তাহলে শুধু থিটা হবে হচ্ছে এই হচ্ছে আমাদের
অপর অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ট্যান থিটা বলতে গেলে কি সাইন বাই কস টাইপ কিছু চলে আসে। দেখেন ওইটাই কিন্তু আসে, উপরে সাইন নিচে কস, এই টাইপেরই কিছু, জাস্ট একটু নিচে একটা ঝামেলা আছে, একটা জিনিস যোগ হয়েছে। আমাকে বলেন এই যে আমি থিটা অ্যাঙ্গেলটা নিলাম, থিটা কার কার মাঝে কোণ? এসি আর ইবি। আমি যদি পি কিউ আর এগুলার মাধ্যমে প্রকাশ করি, তাহলে বলেন তো পি এবং কার মাঝে? আর এর মাঝে। তার মানে আমি কি বলতে পারি এই থিটা যেটা আমরা বের করলাম, এই থিটাটা আসলে লব্ধি আর এবং পি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ। তাহলে বলেন তো লব্ধিটা যেই ভেক্টরের সাথে কোণটা তৈরি করছে, অর্থাৎ যেই ভেক্টরের সাথে আমি লব্ধির মানটা বের করতেছি, সেই ভেক্টরটা কি নিচে একা আছে? তাহলে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, যার সাথে লব্ধির অ্যাঙ্গেলটা নিব, যেমন আমি এখানে পি এর সাথে নিছি, সে হচ্ছে নিচে একা বসবে, অপরটার উপরে নিচে সাইন কস বসে যাবে। আবারও রিপিট করতেছি, যার সাথে, যেমন এখানে পি এর সাথে অ্যাঙ্গেলটা চুজ করছি, যার সাথে অ্যাঙ্গেল চুজ করব সে হচ্ছে নিচে একা বসবে, উপরে নিচে অপরটার সাইন এবং কস বসে যাবে। এই হচ্ছে আমার ট্যান থিটা বা থিটা বের করার টেকনিক। তাহলে আমরা মান দিক সবকিছু বের করে ফেললাম। এবার আমি পুরো বোর্ড মুছে দিব এই পাশ থেকে শুরু করে। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা খুব বোরিং একটা টপিক পার করে আসছি, এবার আমরা ইনশাল্লাহ ভালো টপিক শুরু করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেমন এটাও একটা কোশ্চেন হতে পারে, ভাই এত ঘুম কেন আসে? ওইটার অ্যান্সার গত 2-1 ক্লাসে দিছিলাম। এটা হচ্ছে খুব অসাধারণ প্রতিভাবান যারা আছে, মানে কথা তৈরি করার সময় যারা হচ্ছে ফ্রিকোয়েন্সির পূর্ণ সংখ্যক গুণিতক অ্যাচিভ করতে পারে, তাদের এই পাওয়ারটা থাকে। কথা শুনলেই ধরেন খুব শ্রুতিমধুর লাগে, ঘুম চলে আসে। তো আমি একটা সময় ছিল, মানে ছোটবেলায় তো একটু টুকটাক গান টান করতাম। আপনার মধ্যে কেউ গান টান করেন বা গান শিখছেন এরকম? যে ও একজন আছে, ওর নাম সম্ভবত আলিশা, তাই না? আচ্ছা, আর কেউ নাই? আর কেউ গান টান করেন না? ও আচ্ছা, না এমনি গান আমরা সবাই গাই, ওয়াশরুমের ভিতরে গেলে তো আমরা সবাই গাই। ওয়াশরুম সিঙ্গার না, মানে টুকটাক শিখছেন বা পরে এরকম এরকম। তো আমি ছোটবেলায় প্রচুর গান করতাম আর কি। ধরেন গান করতে ছোটখাটো স্টেজ, ছোট স্টেজ বলতে হয়, স্কুলে ছিলাম, স্কুলে ছোট্ট একটা স্টেজ করছে, ওইটার মধ্যে দাঁড়া করায় দিত। বা হচ্ছে যে কোচিং এ গেছি, কোচিং এর মধ্যে ধরেন স্যারে নিজে কিছু অ্যারেঞ্জ করে না, আমরা দান করে দেয় এই শুভ গান গাও, হ্যাঁ মানে বিনা পয়সায় যেটা করতাম আর কি। বাট একটু যখন হচ্ছে বড় হইলাম, কলেজে উঠলাম, তখন তো একটু ধার্মিক হয়ে যায়, তখন থেকে তো গান টান ছেড়ে দিলাম। তখন থেকে হচ্ছে টুকটাক ধরেন হচ্ছে তখন থেকে কোরআন তেলাওয়াতের প্রতি চলে গেলাম আর কি। বাট গানের কথাটা কেন বললাম, যে যারা গান হচ্ছে প্র্যাকটিস করে তাদের দেখবেন ওই যে সকালবেলায় উঠে সা রে গা মা পা ধা নিসা, হ্যাঁ করতে থাকে, হারমোনিয়াম নিয়ে করতেই থাকে। তো মনে হয় না ভাই ওই সা রে গা মা পা ধা নিসাই কেন জগতে এত কিছু থাকতে? বিকজ ওই যে সা, এই যে সা বলা হয়, সারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 256, তারপর সা রে এটা হচ্ছে সম্ভবত 268, মানে এরকম একটা পূর্ণ সংখ্যক ফ্রিকোয়েন্সি মেনটেন করে করে যখন সা রে গা মা পা ধা নিসা এরকম বলে না, তখন হচ্ছে ধরেন 16, 17, 18, 19 এরকম একটা ফ্রিকোয়েন্সি এভাবে মেনটেন হয়। ওটা যদি বারবার প্র্যাকটিস করে, তাহলে আপনার গলা যখন বলবে, ও পূর্ণ সংখ্যক ফ্রিকোয়েন্সি বারবার প্র্যাকটিস করতে থাকলে যেটা হয়, একটা সময় নর্মাল কথাও যদি বলে, ও হচ্ছে ফ্রিকোয়েন্সি মেনটেন করে ওটা বলা শিখে যায়। ফলে নর্মাল কথাও যদি বলেন, যেমন যে আমার কথা শুনলে আপনাদের কেন ঘুম এসে যাচ্ছে অনেকে, এটা নট বিকজ আপনি পর্তুগালের ম্যাচ দেখে আসছেন, বাট বিকজ আমার কণ্ঠ অনেক সুন্দর। হ্যাঁ আমার কণ্ঠ অনেক সুন্দর, যাই হোক নিজের প্রশ্ন নিজে করে ফেলতেছে। বা আমার কণ্ঠের মধ্যে ছোটবেলায় গান গাইতাম না, ফ্রিকোয়েন্সি একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কারণে তো সবার ঘুম চলে আসতেছে। এনিওয়েজ আমি এটা খুব প্রাউড ফিল করি। এতক্ষণ আই গেস সবার লেখা হয়ে গেছে, আমরা চলেন এইবার হচ্ছে কিছু ভালো কাজ করব। সবাই ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর খাতা কলম এখন থেকে রেডি। আগামী আগামী আধা ঘন্টা আমরা খুব এক্সটেন্সিভ পড়াশোনা করব, আধা ঘন্টাই পড়বো, বাট আধা ঘন্টা খুব ভালোভাবে পড়বো আমরা সবাই মিলে। সো দুইটা ভেক্টর আছে 10 এবং 12, মাঝখানের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে লব্ধিটার মান কত এবং দিক কোন দিকে।
লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট এন্ড হোয়াট ইজ দ্য ডাইরেকশন অর অ্যাঙ্গেল ফর দ্য রেজাল্টেন্ট। সো আমাকে বলেন লব্ধি কোন দিকে হবে, বামে হবে নাকি নিচ দিকে নাকি এই দিকে মাঝামাঝি কোনো একটা দিকে? মাঝামাঝি এই দিকে, তাই তো? কোন দিকে হবে? এই দিকে। যাক আপনারা ঘুমায় নাই, জেগে আছে, বোঝা যাচ্ছে। তো এই দিকে হবে হচ্ছে আর, আর ধরেন অ্যাঙ্গেল কতটুক তৈরি হবে সেটাকে আমরা বললাম থিটা। আচ্ছা, এখন আমরা এইটা সলভ করব। প্রথমত আসেন আর এর ভ্যালু সবাই মিলে বের করব। বলেন আমাকে আর এর ভ্যালু বের করতে হলে প্রথম স্টেপ কি কি দিতে হবে? একটা রুট দিতে হবে। আচ্ছা, তারপর কি করব? প্রথমে পি স্কয়ার মানে প্রথম ভেক্টরটা স্কয়ার, তার মানে কত? 10 স্কয়ার প্লাস তারপর কি হবে? পরেরটার স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার। আচ্ছা, প্লাস এরপর কি করব? 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা ইনটু কি নিব? 10 নাকি cos? কোনটা নিব? cos নিব। আচ্ছা, সো cos, cos এর ভিতরে কি একটা অ্যাঙ্গেল বসবে, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30, দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ। আচ্ছা, তাহলে এইখান থেকে মান বের হয়ে যাবে, তাই না? আপনারা ক্যালকুলেটরে বের করেন, আমি ক্যালকুলেটর ছাড়া বের করছি, আমার সাথে মিলায়। 22 তো 10 12 22, তাহলে সেই ক্ষেত্রে 22 থেকে একটু কম, মোস্ট প্রবাবলি এটা 17 18 এরকম কিছু একটা হইতে পারে। কত আসে? কত আসছে? 21, 10 12। সো আপনাদের চলে আসছে হচ্ছে 21.25 এত নিউটন। সো আমার গেসটা কাছাকাছি ছিল, পুরোপুরি মিলে নাই। আমার যখন দুইটা ভেক্টর থাকবে, একটা হচ্ছে 10, 21.25 এত বেশি? আমার কথা না তো, 10 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইনটু 10, হ্যাঁ 21.25 আসে, 21.25, ঠিক আছে। সো এই হচ্ছে আমার লব্ধির মান। সো আমরা যত সামনে আগাবো আস্তে আস্তে আমাদেরকে ক্যালকুলেটর ছাড়াও কিছু গেস করতে পারতে হবে। যেমন আমি 17 18 গেস করছি, 21 কাছাকাছি আসছে, বাট আর একটু বেটার প্রেডিকশন 19 20 বলতে পারলে আরো বেটার হইতো। আপনি 100% পারবেন না, বাট কাছাকাছি যাওয়ার এটা চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মান বের করে ফেললাম, এবার ডিরেকশনটা অর্থাৎ অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে সূত্র কি? tan ইনভার্স। এইবার আমরা কি জানি? যার সাথে কোনটা তৈরি হয়েছে সে হচ্ছে নিচে একা বসবে। তাহলে বলেন এখানে কে বসবে? 10 বসবে না 12 বসবে? 10 বসবে। ভেরি গুড, কারণ এই 10-এর সাথে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তারপর কি উপরে নিচে 12 লিখবো, যেহেতু আমি 10 নিয়ে কাজ করছি তাহলে উপরে হবে সাইন, নিচে হবে কস। তাহলে উপরে হবে সাইন 30 ডিগ্রি, নিচে হবে কস 30 ডিগ্রি। আচ্ছা, এই ভ্যালুটা আপনারা বের করেন, আমি গেস করি কত হইতে পারে। আমি গেস করতেছি এইটা হচ্ছে প্রায় 18 ডিগ্রির কাছাকাছি হবে। কত আসে? 16.39। সো এই অ্যাঙ্গেলটা আসছে হচ্ছে 16.39 এত ডিগ্রি। সো আমার গেস ছিল 18, কাছাকাছি আসছে। সো কাছাকাছি যাওয়া কিভাবে আসছে সেটা একটু বলি। যখন আপনি দেখবেন দুইটা ভেক্টরের মান এক্স্যাক্টলি সমান, এটাও 10 ওইটাও 10, তখন কি ঠিক মাঝখান বরাবর যাবে? তখন অ্যাঙ্গেলটা কি 15 হওয়ার কথা। কিন্তু যদি একজন একটু বড় হয় তাহলে যে বড় তার শক্তিটা বেশি, তার দিকে একটু বেশি সরে যাবে। তার মানে কি, যদি দুইটাই সমান সমান 10 10 করে হইতো তাহলে এখানে 15 হইতো, এখানে 15 হইতো। যেহেতু 12টা একটু বড় তাহলে লব্ধি কি ওর দিকে একটু সরে যাবে। হয়তো এরকম হবে 13 17 অথবা 12 18 এরকম কিছু একটা হবে। সো ওই জন্যই আমি বলছি এটা হয়তো 18 বা 17 কিছু একটা হইতে পারে। আপনারা করে দেখছেন 16.39 এটা আসছে। তাহলে আমরা মান বের করলাম, দিকও বের করলাম। আচ্ছা, এইবার চলেন সেকেন্ড প্রবলেমে আমরা যাব। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন নাই? এবার আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে এইরকম, একই ভ্যালু 10 নিউটন, আর আমি বললাম এইটা 10 নিউটন, এটা 12 নিউটন, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে এখনো আগের মতো সেই 10 নিউটন আর 12 নিউটনই আছে। যদি আমাদেরকে জিজ্ঞেস, এবং দেখেন অ্যাঙ্গেলটাও কত? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটাও কি ভাইয়া? 30 ডিগ্রি। তাহলে আমার লব্ধির মান এবং দিক দুইটাই কি আসা উচিত? সেম আসা উচিত না?
দেখেন আগে দুইটা ভেক্টর কত ছিল 10 12, এখন কত আছে 10 12। দুইটা ভেক্টরের মান সমান। অ্যাঙ্গেল আগে কত ছিল 30, এখনো অ্যাঙ্গেল কত দেওয়া 30। তাহলে কি দুইটার যে রেজাল্ট বা রেজাল্টেন্ট বা বাংলায় বললে লব্ধি, সবটার মান কি সেম আসা উচিত, ডিরেকশনটা সেম আসা উচিত না? সেম কি আসবে? আসবে না। কেন না? বিকজ আপনি যদি এই কাজটা করতে চান, এক নাম্বার শর্ত দুইটা ভেক্টরের আদি বিন্দু অবশ্যই অবশ্যই সেম জায়গায় থাকতে হবে। এখন বলুন ভাইয়া এখানে কিভাবে করব, আমার তো এই ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে এই জায়গায়, এটা তো এই জায়গায়, দুইটা তো এক জায়গায় ম্যাচ করে নাই, আমি তাহলে কিভাবে করব? এইবার হচ্ছে আপনার কাজ করবে ভেক্টর শিফটিং। মনে আছে এটাকে আমরা ভেক্টর শিফটিং করছিলাম? তো আপনি করেন কি ভাইয়া, এই ভেক্টরটাকে শিফট করে এইখানে নিয়ে আসেন। আপনি যদি এই ভেক্টরটাকে শিফট করে এইখানে নিয়ে আসেন, 12 নিউটন আনলেন, তাহলে দেখেন আপনার এই যে এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এইটাই কি 30 ডিগ্রি দেওয়া ছিল না? তাহলে এবার আমাকে বলেন 10 নিউটন আর 12 নিউটন তাদের মাঝে অ্যাঙ্গেলটা কি আসলে 30 ডিগ্রি হবে, নাকি মধ্যবর্তী এইটা হবে হচ্ছে আলফা, এবং সেটার ভ্যালু 180 থেকে 30 যদি চলে যায় 150 ডিগ্রি হবে। তো পার্থক্যটা তাহলে কোথায় তৈরি হয়েছে? পার্থক্যটা আসলে এই জায়গায় তৈরি হয়েছে যে মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা, এইটা আসলে 30 ডিগ্রি না হয়ে এটা 150 ডিগ্রি হবে। এই জায়গায় হচ্ছে পার্থক্যটা তৈরি হয়েছে। তো এই চিত্রের মধ্যে একটা ভুল আছে, বলেন তো এই চিত্রের মধ্যে ভুলটা কোথায়? ফ্যানটা অফ করলে ভালো, এটা ভুল। মানে আপনি চাচ্ছেন এইটাকে নিয়ে এখানে বসাবেন, তাই তো? এইটারও তো এখানে আনলাম, মানে এইটাকে সামনে নিবেন, এটাকেও সামনে নিবেন, এই তো? হ্যাঁ একই একই হবে, বুঝতে পারছি। ও এইটা বলছে যে ভাইয়া আমি এইটাকে এখানে আনবো, এইটারে এখানে আনবো, এটা যদি করেন এক্স্যাক্টলি সেম। বাট এই চিত্রের মধ্যে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে আপনি একই সাথে 12 নিউটন দুইবার এঁকে ফেলছেন একই জিনিস। ঠিক আছে ভাই 10 মিনিট। একই সাথে আপনি 12 নিউটন তো দুইবার আঁকতে পারেন না, সো যে কোনো একটা আপনাকে মুছে দিতে হবে। সো এইটা যদি মুছে দেন তাহলে এইবার হচ্ছে আপনার চিত্রটা ঠিক আছে, এবং আপনার এইটাও আর রাখার দরকার নাই, বিকজ এইটা তো আপনার ক্যালকুলেশনে কোনো কাজে দিবে না। এবার ঝিলিক যেটা বলছিল যে ভাই আমি যদি এইখানে আনি আর ওইখানে 12 নিউটন রাখি, অর্থাৎ ও একই কথাই কিন্তু বলছে যে ভাই আমি 10 এবং 12 এইভাবে যদি রাখি, তাহলে দেখেন এখনো চিত্র যা, এটাও কিন্তু চিত্র এক্স্যাক্টলি তা, কোনো পার্থক্য নেই। সো বেসিক কথা হচ্ছে আপনাকে শিফট করে এমন ভাবে নিতে হবে যেন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকে, এবং অ্যাঙ্গেল হবে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে হচ্ছে আপনি প্রপারলি এইটা করতে পারবেন। ভাইয়া পিছনে মনে হয় দরজা একটু খোলা, বাতাস বের হয়ে যাচ্ছে। আটকায় না? না, ও আচ্ছা। সো এইবার আমরা 150 ডিগ্রি যেহেতু জানি, লব্ধির মান বের করা খুব একটা টাফ কিছু না। এটা কি হবে, ওই যে 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 2 × 10 × 12 × cos 150। এবার আপনারা বের করেন, বাট আমাকে বললেন না, আমি একটু গেস করি কত হইতে পারে। 10 থেকে 12, তো 12 থেকে 10 গেলে 2 থাকে, তো এইবার ভ্যালুটা হয়তো 5-6 সর্বোচ্চ। কত আসে? 6.01। সো ভ্যালুটা চলে আসছে r ইজ ইকুয়ালস টু 6.01, r ইজ ইকুয়ালস টু 6.01 এত নিউটন। এইভাবে হচ্ছে আমরা মানটা বের করে ফেললাম। আচ্ছা, শুধু মান বের করলে তো হবে না, দিকও বের করা লাগবে। তো দিক যদি বের করি, দিক বুঝাই যাচ্ছে যে ভাইয়া এইরকম কোনো একটা ডিরেকশনে আসবে। সো আমি ধরেন এইটা কত অ্যাঙ্গেলে তৈরি হয়েছে, এটাকে থিটা বললাম। সো থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স। বলেন নিচে একা কে বসবে? 10 বসবে। আচ্ছা, সো উপরে 12 sin 150, নিচে হচ্ছে 12 cos 150। তাহলে কত আসে মানটা? আমি গেস করি, দাঁড়ান। এটা 150 তো 2 দিয়ে ভাগ করলে কত? 75। তাহলে 75 থেকে একটু 80 কাছাকাছি কত আসে? মাইনাস আসছে, মাইনাস আসুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, -86.25।
আচ্ছা মাইনাস বুঝতে পারছি কেন আসছে, এটা আসছে আপনাদের 86.25। এটার সাথে 180 যোগ করেন তো, যা আসছে অ্যান্সার এটার সাথে 180 যোগ করেন, 93.73। 93.73, হ্যাঁ, তো অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 93.73 ডিগ্রি। এইটা কিভাবে হইলো কেউ বলতে পারবে? মানে কেন আমি -86টাকে অ্যাকসেপ্ট না করে 93 ডিগ্রি সেটাতে কেন গেলাম? এইটা একটা বিষয়, বাট ব্যাপারটা যেটা আপনার ধরেন এখানে একটা মান আসছে, ঠিক আছে, মানটা নেগেটিভ আসছে কেন? কারণ হচ্ছে ওই যে আপনার এই 12 cos 150 এটা আসলে 10 এর থেকেও বড়, তো ভিতরে নেগেটিভ চলে আসছে। ধরেন আপনি যখন 10 এর ভিতরে কোনো একটা নেগেটিভ ইনপুট দেন, লাইক tan ইনভার্স -0.5 এরকম যখন দেন, তখন এটা দুইটা পসিবল কেস হইতে পারে। আমরা চারটা কোয়াড্রেন্ট জানি না, সো tan এর ক্ষেত্রে এইটা পজিটিভ, এইটাও পজিটিভ, তো এই জায়গায়ও নেগেটিভ, এই জায়গায়ও নেগেটিভ। এখন ধরেন আপনার যে রেজাল্টটা, আপনি তো চিত্র দেখিয়ে বুঝতেছেন আপনার রেজাল্টটা কোন দিকে আসবে, মানে এই দুইটার মাঝামাঝি এইরকম কোন একটা দিকে আসবে, তাই না? সো আপনার রেজাল্টটা হয় এইরকম কোন একটা দিকে আসবে অথবা এইরকম কোন একটা দিকে আসবে, এই টাইপ কিছু হবে। আপনার রেজাল্ট কি ভাইয়া এইরকম কোনো দিকে আসা সম্ভব? সম্ভব না, কারণ আপনার একটা ভেক্টর এই দিকে অপরটা এই দিকে, তো হয় এই কোয়াড্রেন্ট অথবা এই কোয়াড্রেন্ট, অর্থাৎ আপনার হয় এইটা রাইট হবে অথবা এইটা রাইট হবে। কিন্তু আপনার যে রেজাল্টটা দিছিল শুরুতে সেটা -86 ডিগ্রি, -86 ডিগ্রি সে কেন দিছে? -86 ডিগ্রি কেন দিছে সেটা আগে বুঝতে হবে। আপনাকে ফার্স্টে ক্যালকুলেটর রেজাল্ট দিছিল এই ডিরেকশনে, কিন্তু লব্ধি তো কখনোই এই ডিরেকশনে হওয়া পসিবলই না। ক্যালকুলেটর ভাইয়া যেটা করছে, ওর ধরেন যখন এই মানটা আপনি ইনপুট দিবেন, এই নেগেটিভ ভ্যালুটা এই কোয়াড্রেন্টেও সম্ভব, এই কোয়াড্রেন্টেও সম্ভব। ও তখন যে কাজটা ভাইয়া করবে সেটা হচ্ছে ও দেখবে যে কোন কোয়াড্রেন্টের জন্য মানটা হচ্ছে ছোট আসে। সো ও দেখে যে এই কোয়াড্রেন্টে নিলে মানটা আসে 93, আর এই কোয়াড্রেন্টে নিলে মানটা আসে হচ্ছে -86। সো 86 আর 93 এর মধ্যে কোনটা সংখ্যাগতভাবে কোনটা ছোট? 86 ছোট, দ্যাটস ওয়াই সে আপনাকে এই -86 এই রেজাল্টটা দিছে। সো আপনি কি করবেন, আপনি যখন দেখবেন যে আপনার মাইনাস চলে আসছে, তার মানে তো নিচের দিকে বোঝাচ্ছে, নিচের দিকে তো হওয়ার কথা না, তখন আপনি বুঝবেন যে আপনার আসলে ভুলে সে এই কোয়াড্রেন্টে চলে গেছে। যেই কোয়াড্রেন্ট আছে ওইখান থেকে আপনি অপর কোয়াড্রেন্টে যেতে হলে কি করতে হয়? 180 যোগ করতে হয়। দ্যাটস ওয়াই -86 সাথে 180 যোগ করে আপনি 93 ডিগ্রি সেই অ্যাঙ্গেলে আপনি ব্যাক করতে পারছেন। এটা লেস ফিজিক্স মোর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর কনসেপ্ট দিয়ে করা। এইটুকু কি মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আরেকটু সামনে আগাবো। এইগুলো মুছে দিলাম। আচ্ছা, এইবার আমাদের কাছে দুইটা ভেক্টর নাই, আমাদের কাছে ভেক্টর চলে আসছে। ধরেন এইটা হচ্ছে 6 নিউটন, হচ্ছে 8 নিউটন। ওকে, সো কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। কোশ্চেন হচ্ছে তিনটি ভেক্টরের লব্ধি নির্ণয় করো। এইবার আমরা কিভাবে করব, মানে এইবার যেহেতু আমাদের একটা দুইটা না টোটাল তিনটা ভেক্টর আছে, সো এই তিনটা ভেক্টরে যদি লব্ধি বা রেজাল্টেন্ট বের করতে হয় আমরা তাহলে সেটা কিভাবে করব সেটা আমাদের কোশ্চেন। কারো কোনো আইডিয়া যে কিভাবে করব? দুইটা বের করে তারপর আবার করবেন?
নাকি একটা বের করে তার সাথে অপরটাকে লব্ধি করবেন? দেখেন, খেয়াল করেন, আপনি যখন একটু আগে কাজ করতেছিলেন 10 আর 12 থেকে একটা বানাইছেন, তখন আপনার একটা কাজ কি ছিল? দুইটা জিনিসকে একটা জিনিসে কনভার্ট করছেন। এইবার আপনার টেকনিক হচ্ছে যে কোনো দুইটা, ধরেন আপনি 10 আর 6 নিলেন, এই দুইটাকে ফার্স্টে আপনি একজনে কনভার্ট করবেন, একটাতে কনভার্ট করবেন, তাহলে এই দুটার পরিবর্তে একটা ভেক্টর থাকবে। ওই একটা ভেক্টরের সাথে এই 8কে আপনি কাজ করবেন, তাহলে ওই দুইটা মিলে আবার আরো একটা হবে, তাহলে কি তিনটার পরিবর্তে ফাইনালি আপনি একটা রেজাল্ট পাবেন। তো আমাদের স্টেপ তাহলে কয়টা হবে ভাইয়া? দুইটা। তাহলে প্রথম স্টেপে আমি 10 এবং 6কে নিয়ে কাজ করব, ওই 10-6 এর পরিবর্তে আমি একজনকে বের করব। তারপর ওই একজনের সাথে আবার 8কে নিয়ে কাজ করব, তো ফলে 3জন মিলে একজন আমার বের হয়ে যাবে, সেটাই আমার কাজ। তাহলে স্টেপ 1 থেকে শুরু করতেছি। সো স্টেপ 1, স্টেপ 1-এ দেখেন ভাইয়া, আমার এখানে যে কাহিনী ঘটতেছে, 10 নিউটন আছে, 6 নিউটন আছে। সো আমি 10 এবং 6-এর পরিবর্তে ধরলাম একটা ভেক্টর বের হবে, এইদিকে 10, এইদিকে 6, মাঝখানে হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এদের লব্ধি করে আমি একটা পাবো, এইটা হচ্ছে আর, বা আমি এটাকে R1 বললাম। সো R1 এর যখন আমি মান বের করব, এটা আসলে কি আসবে? √10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু cos 30, এই হচ্ছে আমার মান আসবে। কেউ যদি ক্যালকুলেটর থাকে আমাকে একটু বলতে পারেন মানটা কত আসে? আসছে কারো? 3 পয়েন্ট, ও 15.4 এইরকম। আচ্ছা, আর ও আচ্ছা, ঠিক আছে, এইরকম। আচ্ছা, সো এইবার এইটাকে কেউ কি সেভ করছেন ক্যালকুলেটরে? ক্যালকুলেটর এর থেকে এতে সেভ করে ফেলেন। সেভ করার সিস্টেম তো জানেন সবাই, দেখাইছিলাম কি? দেখানো হয় নাই। আপনাদের কাছে কি ক্যালকুলেটর? ম্যাক্সিমামই হচ্ছে এই টাইপের। আপনি পারেন সেভ করতে? আচ্ছা, দেন ক্যালকুলেটর। সবার এই রেজাল্টটা তো আসছে, তাই না? আমার সাথে একটু তাকান, তাহলে আপনারা বুঝে যাবেন। এইটুকু পর্যন্ত বের করতে পারছেন সবাই? 15 পয়েন্ট সামথিং আসছে। এইবার যদি আপনি চান যে এই ভ্যালুটাকে আপনি সেভ করে রাখবেন ক্যালকুলেটরে, তাহলে কি করবেন? ফার্স্টে ওই যে উপরে শিফট আছে, যাদের এই ক্যালকুলেটর বা এই টাইপের তারা কাজ করতে পারবেন। ফার্স্টে শিফট প্রেস করতে হবে, তারপর দেখেন 7-এর উপরে একটা বাটন আছে RCL, পাইছেন? এই বাটনটা প্রেস করছেন। এইবার দেখেন RCL এর উপরে যে বাটন মাইনাস লেখা একটা বাটন, তার উপরে আবার ছোট্ট করে লেখা A, পাইছেন? আপনি তারপর এই A বাটনটা প্রেস করেন, দেখবেন প্রেস করলে আপনার এরকম আসে অ্যান্সার অ্যারো A আসছে। এটা তার মানে কি আপনার অ্যান্সারটা এতে সেভ হয়ে গেছে। এবার আপনি ধরেন এসি দিয়ে দেন, মানে নর্মাল জিরোতে নিয়ে আসেন, বা আপনি ধরেন শিফট এসি, ক্যালকুলেটর অফই করে দিলেন। ঠিক আছে, ক্যালকুলেটর অফ করে দিলেন। তারপর আপনি আবার ধরেন সকালে ঘুম থেকে উঠলেন, রোনালদোর পেনাল্টি দেখে উঠলেন, এবার হচ্ছে আপনি ওই ভ্যালুটা আবার আপনার দরকার জীবনে। আপনি এবার যেটা করবেন যে শিফটের পরের বাটনটা হচ্ছে আলফা, শিফটের ঠিক পাশের বাটনটা আলফা, আলফা প্রেস করলেন। আলফা প্রেস করার পর আবার সেই এ বাটন প্রেস করেন, দেখেন এ লেখা উঠবে। এ লেখাটা ওঠার পর আপনি ইকুয়াল প্রেস করেন, ইকুয়াল প্রেস করলে দেখবেন সেই এ এর মানটা আপনি এখন ফেরত পেয়ে যাচ্ছেন। তাহলে এটার সুবিধা কি দেখেন, 15.4 এর পর তো অনেকগুলো ডিজিট আছে, আপনি যদি শুধু 15.4 লেখেন তাহলে বাকি ডিজিট গুলো তো মিস করে যাচ্ছেন। তো ওইটা না আসার কারণে রেজাল্ট একটু চেঞ্জ চলে আসবে। আপনি যদি ওই 15.4 না লেখে এ ধরে কাজ করেন, তাহলে তো আপনার কোনো ডাটা মিস যাচ্ছে না, তাহলে আপনার একদম পারফেক্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা করলাম, এতে সেভ করে রাখলাম। অ্যাঙ্গেলটাও তাহলে আমরা বের করে ফেলি। θ1, θ1 কত আসবে? tan ইনভার্স, নিচে একা বসবে 10, উপরে আসবে হচ্ছে 6 sin 30, নিচে আসবে 6 cos 30। তাহলে এইটা কত ডিগ্রি আসে কেউ বের করছেন? এইটা সম্ভবত 10-12 কিছু একটা আসবে। কত আসে? 11.16 ডিগ্রি। আচ্ছা, এইটাকে বিতে সেভ করে ফেলেন, এই ভ্যালুটাকে বিতে সেভ করে ফেলেন।
ঠিক আছে, 11.16 এটাকে বিতে সেভ করেন। এইটুকু যদি হয়ে যায় তাহলে দেখেন এবার আমাদের স্টেপ 2। দেখেন আমি লিখছি 15.4, সবগুলা লিখি নাই, কিন্তু আপনারা যখন বসাবেন তখন এ বসাবেন, নট 15.4 বসাবেন। ঠিক আছে, তাহলে এইদিকে 8 আছে, এইদিকে 15.4 আছে। এখন যদি ভাইয়া আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আপনি বের করছেন 11.16 ডিগ্রি, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা, সেটা আপনি বের করে ফেলতে পারবেন না? কিভাবে বের করবেন? ওই 180 থেকে 40 এবং 11.16 বাদ দিয়ে দিবেন। 180 থেকে যদি আপনি এই দুইটা জিনিস বাদ দিয়ে দেন তাহলে কি আপনার আলফাটা চলে আসবে। আলফা তাহলে কত আসবে? 128.76, সরি 128.84 এরকম কিছু একটা আসবে। কত আসে আলফা? 128. আচ্ছা, তো আসছে হচ্ছে আলফা হচ্ছে 128.84 এত ডিগ্রি। তাহলে এই দুইটা ভেক্টরের অন্তর্গত কোনটা আপনি বের করে ফেলেন। কিভাবে বের করলেন? এই যে আলফা আসছে এইভাবে, আলফা হচ্ছে 180 থেকে আপনি 40 বিয়োগ দিছেন এবং 11.16 এটা বিয়োগ দিছেন, ফলে আপনার চলে আসছে 128.84 এত ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 8384 খুব একটা সমস্যা নেই। আপনারা কিন্তু এইভাবে লিখেন না, আপনারা কিভাবে লিখবেন? 180 মাইনাস 40 মাইনাস বি, ওটা আপনাদের বিতে সেভ করার কথা, তাহলে আপনার এক্স্যাক্টলি অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এইবার আপনি খেয়াল করেন, এই দুইটা ভেক্টর তাদের আবার লব্ধি কিরকম হবে? এই রকম কোন একটা দিকে হবে। এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট R2, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা আমি পাবো সেই অ্যাঙ্গেলটাকে আমি বললাম θ2। তাহলে R2 যদি আমি বের করতে চাই, R2 যদি আমার বের করতে চাই তাহলে বলেন রুটের ভিতরে কি কি বসাবো? প্রথমে কি হবে? 15.4 সেটার স্কোয়ার, মানে আপনারা বসাবেন হচ্ছে ক্যালকুলেটারে a স্কোয়ার, তারপর হচ্ছে 8 স্কোয়ার 2 ইন্টু 15.4 ইন্টু 8 ইন্টু কজ হচ্ছে 128.84। আপনারা কি 128.84 কে কিছু সেভ করছেন? 128 যেটা আসছে ওইটা কিন্তু আপনি সি তে সেভ করে রাখেন, তাহলে আপনি এখানে কি বসাবেন? a স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 2a8 ইন্টু কস সি। যদি আপনি এটাকে সি তে সেভ করে রাখেন তাহলে হচ্ছে মানে আপনি এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটাকে আপনি সি তে সেভ করে রাখলেন। ও এইটাতে আমি এটাতে নিজে একবার করে নিই, তারপর আপনাকে দেখাই দেওয়ার। 56 ভাগ 66 একটা আসলো, এক্সিকিউট, তারপর হচ্ছে শিফট আমি একটা বুদ্ধি পাইছি, যদি এটা ভালো কিনা জানি না, সেটা হচ্ছে এরকম, হয়তো আরো বেটার বুদ্ধি থাকতে পারে। ফার্স্ট অফ অল আমি যে ভ্যারিয়েবল লিস্টে গেছি, যে ভ্যারিয়েবল তো আছে লিস্টে গেছি, ধরেন আমি এইটাতে কাজ করতে চাই, আমি ওকে দিলাম, হ্যাঁ, রিকল করা, মানে রিকল করলে মান আসবে, এডিট করবো, আমি এডিটে গেছি, এই কষ্ট মান বসাবো, তখন ধরেন যে আমি যে ভ্যালু যে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু কস, কোথায় আপনার কস, তারপর ধরেন অ্যাঙ্গেলটা হচ্ছে সে ফর এক্সাম্পল 60, আমি জানি না কত, এটা এক্সিট করলাম, তাহলে আপনার এর ভ্যালুটা এখানে সেভ হয়ে গেল, মানে এইটা একটা ওয়ে। তারপর আপনি যখন আবার এটাকে রিকল করবেন, ধরেন আপনি বসাতে চান যে 9 প্লাস এ বসাবেন, তখন আপনি যে ভ্যারিয়েবলে প্রেস করে এখানে দিবেন রিকল করবেন 9 প্লাস এ, এবার আপনি এক্সিকিউট করবেন। এইটা একটা ওয়ে, হয়তো আরো ভালো ওয়ে থাকতে পারে, মানে আমি একটু করতে জানলাম আর কি। আচ্ছা এইটা কত আসছে আপনাদের? 12.1 নিউটন। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল যে লব্ধি, ফাইনাল লব্ধির মান θ2
θ2 যখন আপনি বের করবেন tan ইনভার্স নিচে একা থাকবে হচ্ছে 15.4, উপরে থাকবে 8 sin 128.84, নিচে হবে হচ্ছে 8 cos 128.84। এইখান থেকে আপনি আলটিমেটলি অ্যাঙ্গেলটা কত সেটা পেয়ে যাবেন। বলেন অ্যাঙ্গেলটা কত আসছে? কত আসছে? 30.96 ডিগ্রি। কিন্তু এইটা কি আমরা অ্যান্সার বলবো না, কেন না? কারণ এইটা কি এইটুকু অ্যাঙ্গেল না, কিন্তু অলরেডি অনুভূমিকের সাথে কি 11.16 তৈরি হয়েছিল। সো আমি ফাইনালি ভেক্টরটাকে এইভাবে দেখাবো যে হ্যাঁ আমার ফাইনাল ভেক্টরটার মান হচ্ছে 12.1 নিউটন, এটা আমার ফাইনাল ভেক্টরের মান। এবং এটার অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে ওই যে 30.96 সাথে হচ্ছে ওই যে 11.16, দুইটাকে যদি যোগ করি তাহলে সম্ভবত 42 হচ্ছে আমার 12 এরকম চলে আসার কথা, 42.12 ডিগ্রি। একটু ক্যালকুলেট করে দেখেন এরকম আসে কিনা, কাছাকাছি আসবে হয়তো। আসছে 42 আসছে নাকি কম বেশ কত আসছে? 42.12 ডিগ্রি। তো তাহলে আমরা বলতে পারবো তিনটা ভেক্টর মিলে একটা ভেক্টর বানাইলাম, এটার লব্ধির মান এত, লব্ধির দিক এত। আচ্ছা এইবার আমাকে বলেন যদি আমি তিনটা ভেক্টর না দিয়ে চারটা ভেক্টর দিই তাহলে কি হবে? তখন আপনার দুইটা করে একটা বানাবেন, মানে তখন যেটা হবে এই দুইটা মিলে একটা, ওইটার সাথে এইটা সেকেন্ড স্টেপ, ওই তিনটা মিলে একটা হচ্ছে তার সাথে আবার চতুর্থটা ফোর্থ স্টেপ। তখন আপনাকে থার্ড স্টেপ, তখন চারটা দেওয়া মানে তিনটা স্টেপ, পাঁচটা দেওয়া মানে চারটা স্টেপ, ছয়টা দেওয়া মানে পাঁচটা স্টেপ। সো আমি আপনাদেরকে গ্রুপে যারা আছেন গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব যেখানে আমি ছয়টা স্টেপের একটা ভেক্টরকে এইভাবে সলভ করছি। আর আরেকটা জিনিস আমি বলে দিই, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখা যাবে ছয়টা ভেক্টর বা পাঁচটা চারটাকে এরকম বড় করে মানে এইভাবে সলভ করব। বাট দেয়ার ইজ আ মেথড ইউজিং উইচ আপনি 1-2 মিনিটের মধ্যেই পুরো 6-7টাকে সলভ করে ফেলতে পারবেন। ওইটা আছে, আপনারা হয়তো 2-3 ক্লাস পরেই শিখবেন। কিন্তু এখন আমি কেন এইভাবে শিখাচ্ছি, বিকজ এইভাবে শিখলে আপনার এই রুলটা একদম মাথার ভিতরে গেঁথে যাবে। যদি আপনি এইটাতে এক্সপার্ট হন তারপর আপনি ওইটা শিখেন তাহলে আপনার ভালো, কিন্তু আগে যদি সহজ নিয়ম শিখে যান, বেসিক নিয়মে এক্সপার্ট না হন, তাহলে আপনার জন্য টাফ হবে। এইবার লাস্ট একটা জিনিস কি আমাকে বলতে পারেন, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, ধরেন একটা হচ্ছে 10 নিউটন, আরেকটা হচ্ছে ধরেন বললাম সে ফর এক্সাম্পল দুইটা ভেক্টর, একটা হচ্ছে 10 নিউটন আরেকটা হচ্ছে 6 নিউটন। এই দুজন মিলে যে লব্ধিটা তৈরি হবে, এই লব্ধির ভাই 2-3 মিনিট শেষ করে দিচ্ছি, এই লব্ধিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে কোনো ধারণা? সর্বোচ্চ কত হইতে পারে? 16। অবভিয়াসলি আমরা নেক্সট ক্লাসে প্রুফ করবো, আমার হাতে টাইম নাই, জাস্ট কিছুই না। যখন তারা একই দিকে থাকবে, খেয়াল করেন যখন তারা একই দিকে থাকে তখন কি সর্বোচ্চটা হবে না? দুইটাই যদি একই দিকে হয় তখন আলফাটা কত? 0 ডিগ্রি না? তখন দেখেন আর ইজ ইকুয়ালস টু কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, কজ আলফা কি তখন 1। তখন এই জিনিসটা আসলে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার না? তার অর্থ কি রুট করার পর পি প্লাস কিউ, তাহলে এইটাই হচ্ছে ম্যাক্স, যে আর এর সর্বোচ্চ ভ্যালু এইটা চলে আসে হচ্ছে আপনার দুইটার যোগফল। কখন এটা হয়? যখন হচ্ছে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তখন হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। এখন তাহলে বলেন তো মিনিমামটা কখন পাওয়া যাবে? বিপরীত দিকে, এক্স্যাক্টলি যখন আপনার আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তখন আপনার মিনিমাম ভ্যালুটা আপনি পাবেন। এবং সেই মিনিমাম ভ্যালুটা কত হবে দেখেন বুঝাই যায়, আর মিনিমাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। বলেন মাইনাস 2pq কেন দিলাম? cos 180 ভ্যালু মাইনাস 1, cos 180 ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এইখান থেকে আপনার চলে আসছে রুট ওভার পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, দ্যাট মিনস পি মাইনাস কিউ। কিন্তু আমি পি মাইনাস কিউ না দিয়ে পি ডিফারেন্স কিউ দিলাম, কে বলতে পারবেন কেন পি মাইনাস না দিয়ে পি ডিফারেন্স দিলাম? কেন দিলাম? এনি আইডিয়া? কারণ আমরা তো আগে থেকে জানি না আমার পি বড় নাকি কিউ বড়। সো আমি যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ দিই মানটা কি নেগেটিভ চলে আসে। ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ হয়। তো ওইটা বোঝানোর জন্য আমরা নেগেটিভ না দিয়ে আমরা ডিফারেন্স দিছি, তাহলে যেটা বড় ওইটা থেকে ছোটটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের দিনে কি কি শিখলাম? স্কেলার কি, ভেক্টর কি। এরপর আমরা শিখলাম স্কেলারকে প্রকাশ করা বা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়। তারপর আমরা শিখলাম সামান্তরিক বিধি,
এবং এইটা দিয়ে কিভাবে লব্ধি বের করা যায়, দুইটার জায়গায় তিনটা কিভাবে বের করা যায়, এগুলো আমরা শিখলাম। এখন একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে যাব, এটা আপনারা আজকে রাতে একটু ট্রাই করবেন। আর আমাদের পড়া মোটামুটি আজকে এইটুকু পর্যন্তই শেষ। কোশ্চেন হচ্ছে লব্ধি নির্ণয় করো, আর লব্ধি নির্ণয় করার মানি হচ্ছে মান এবং দিক দুটাই নির্ণয় করতে হবে। লব্ধি নির্ণয় করার মানি হচ্ছে মান এবং দিক দুটোই বের করতে হবে। সো এইটুকু পর্যন্তই আজকে শেষ। কারো